আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে একটা ঘটনার জন্য এবং সেই ঘটনা পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনারা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ভাই এটা হচ্ছে আপনার একটা গ্রামের কাহিনী। তো ওই গ্রামের যেই ফ্যামিলি মেম্বার্স যারা ছিল, তারা তাদের আসলে মুরুব্বি যারা ছিল তারা বেশ সবাই মোটামুটি মানে আস্তে চলে যান আরকি। তাদের লাস্ট যেই ভদ্রলোকটা বেঁচে ছিল সেটা হচ্ছে এক দাদা আরকি। তো ওরা আরকি মুরুব্বিদের উপর খুব ডিপেন্ডেন্ট ছিল। যারা বড় ফ্যামিলির তারা ছোটদেরকে সবসময় গাইড করে এবং তাদের আপনার যেটাকে বলে হুকুম হাকামে তারা চলাফেরা করত। তো দাদাই একমাত্র ব্যক্তি যিনি বেঁচে ছিলেন এবং দাদা খুব পরহেজগার লোক ছিলেন আরকি। তো ওর দাদার সবসময় আপনার বাসায় নামাজ কালাম এগুলো চর্চা করতেন। তো যখন বেশ বুড়ো হয়ে যান, উনার অনেক কিছু করা হয় না, উনাকে হেঁটে, হেঁটে মসজিদে নিয়ে যাওয়া হয়। তো উনি বলত যে, "আমাদের এই যে গ্রাম, আমাদের যে ভিটাবাড়িটা আছে এখানে, এটার মাঝখান দিয়ে একটা মানে জিনদের চলার পথ আছে।" এবং এটা ওর বাবাকে বলত যে, "এখান থেকে একটা রাস্তা আছে, এটার মধ্যে দিয়ে জিন চলাফেরা করে। তো তোমরা এই কোণায় কোনো ঘরবাড়ি কিছু তৈরি করবা না। এখানে অলওয়েজ লিভ ইট ভ্যাকেন্ট এবং এই পথটাকে ব্লকও করবা না। তোমাদের অবস্থা যেরকম হয় আরো কিছু উপদেশ বাণী দাদা দেয় আরকি।" তো এটা ওরা শুনে তার বাবা এটা স্বীকারও করে যে, "হ্যাঁ, আমি এটা করব। আপনি যা বলেছেন তাই।" তো শুনে সেটা মেনে নেয় এবং তারা ওভাবেই বাসে থাকা শুরু করে আরকি। তো একটা সময় দাদা মানে একদিন অসুস্থ হয় রাতের বেলা এবং রাতের বেলা তিনি বলেন যে, "আমি যখন মারা যাব, তো তোমরা দেখবা যে কিছু মানুষ আসবে আমার দাফন করার জন্য এবং যারা আসবে তাদেরকে কোনো কথা না বলে আমার ডেড বডিটা দিয়ে দিবা এবং তোমাদের মধ্যে মানে যাকে তার বড় ছেলে উপদেশ দিয়েছিল যে, তুমি তাদের সাথে যেতে পারো। আর কেউ যাবে না আরকি। তো বলছে যে, "ঠিক আছে, এটা মেনে নেওয়া কষ্ট, অন্য কেউ যাবে না। ফ্যামিলির একজন মানুষও যেতে পারে এই দাফন দেখার জন্য, মানে দাফন কাজে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে।" এবং ঠিক দাদার বলার সময় আরকি যেদিন বলে, উনি এবং বলতেছে উনি যে, "আমি খুব শিগগিরই মারা যাব। সম্ভবত আগামীকাল রাতে মারা যাব।" এভাবে অবভিয়াসলি ডেট কেউ বলে দেয় আরকি, যাই হোক। উনি আসলেই রাতের বেলা উনার দেখেন যে উনি একটু ছটফট করতেছেন এবং একসময় উনি নাই। এবং স্বভাবতই উনার দাদার কথা মতোই রাত্রেবেলা একটু গভীর হওয়ার সাথে, সাথে দেখে যে বাসার বাইরে মানুষ আসছে এবং হাঁক দিচ্ছে, জব্বা পরা, বড়, বড়। তো উনার ছেলে যে ছিল সে রেডি হয় বাপের সাথে যাওয়ার জন্য। ভরও পায়। যারা আসছে তারা বেশ লম্বা, লম্বা হুজুর টাইপের মানুষ। তো তারাই এসে ডেড বডিটাকে নিল। নিয়ে আপনার সেই তাদের কাছে খাটিয়া ছিল সেটাতে উঠায় নিয়ে চলা শুরু করল এবং কোনো কথাবাক্য ব্যয় করল না। ডিয়ার লিসেনার, শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারবেন, প্রত্যেকটি ঘটনা শুনতে পারবেন একদম বাছাই করা। ভূতিভের যত ভয়ানক ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনা আমি নিজেই মিউজিক বাছাই করে প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে রাত ১০টা বাজে পাবলিশ করে থাকি। যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। বাবা তাকে ফলো করল আরকি। ওই ভদ্রলোকটা আরকি। সে ফলো করে, করে গেছে। তো যেতে, যেতে, যেতে কয়েকটা গ্রাম পার হয়ে গেল। পার হওয়ার পরে সামনে যে কবরস্থান, ওইটাকে বলত যে বড় কবরস্থান আরকি। ওখানে সাধারণত মানে তাদের কয়েক গ্রামের মানুষ এসে ওখানে কবর দেয় আরকি। এটা বেশ বড় টাইপের একটা কবরস্থান ছিল। তো ওখানে নিয়ে যায়। তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো সে তো নিজের বাবা থাকতেই হবে। তো দেখে যে ওখানেই তারা একটা জায়গায় গোসল করার ব্যবস্থা করে এবং সব করে আরকি। তো উনি আর তখন কথা বলছেন এবং তাদের সাথে ঠিক টাপরও ছিল। কাফনের কাপড়-টাপড় সব দিয়ে তারা ওই বডিটাকে আপনার রেডি করে কবর দেওয়ার জন্য। এবং যখন কবরে নামাচ্ছে তখন ছেলেকে বলে যে, "তুমি যদি চাও ওদের মধ্যে একজন তুমি আসো। এসে ধরো তোমার বাবাকে নামাও।" তো সেই ছেলে এসে নামায়, কবর দেয় এবং কবর দেওয়ার পর সে যথারীতি দেখে যে মানে ওই লোকজন দাঁড়ায় সেখানে দোয়া-টোয়া পড়তেছে এবং সে যখন নাকি পিছন ফিরে চলে আসার জন্য খারাপ লাগতেছে তার বাবা চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে যে ওই লোকগুলা কেউ নাই, সে একাই দাঁড়ায় আছে জায়গায়। এবং তার কাছে বেশ এটা ভয় লাগে। দুঃখ আছে, ভয় বেশি লাগে। যাই হোক সে বাসায় চলে আসে। এটা হচ্ছে তাদের বাবার দাদার মিস্টেরিয়াস ব্যাপারটা আরকি। এবং তারপরে যেটা হয়, সেই লোক এসে বাড়িতে নরমালি থাকে এবং আস্তে যেয়ে তাদের বাড়িতে সময় পার হয়ে যায়। একসময় সে থাকা অবস্থায় কখনো ওই জায়গায় কিছু করা হয়নি আরকি। আপনার এই বাড়িঘর টাইপের কিছু করা নেই। বাট তার পরবর্তীকালে যে সময়টা আসে, সেই সময় তার ছেলেমেয়েরা একসময় আরকি ওইখানে ওই যে জায়গায় দাদা নিষেধ করছিল এসব জায়গা দিয়ে করব না, সেখানে তারা ঘরবাড়ি বানানোর প্রস্তুতি নেয় এবং তারা ওখানে আপনার ঘর বানিয়েও ফেলে, তৈরিও করে। এখন সাধারণত মানুষ দেখা যায় যেসব জায়গাগুলার কথা মানা করা হয় যে এখানে তৈরি করলে সমস্যা বা হওয়ার সময় প্রবলেম হয়। অ্যাকচুয়ালি যখন বাড়ি তৈরি করছে তখন তেমন কোনো সমস্যা হয়নি। তো বাড়ি তৈরিটা করার পর হচ্ছে আসল সমস্যাগুলো হয়। ওই বাসায় নাকি রাসেল ভাই যখন মানুষ থাকতে যায়,
বিশেষ করে যে কর্নারটা পড়ছে ওই যে ওর দাদার দেখানো জায়গাটা, ওই জায়গায় রাত্রেবেলা প্রায়ই মানে দেখা গেছে ২-৩ দিন পরপরই বাসার জালনার কাজ থাকে না, আরে বাবা রে বাবা করে মানে প্রচণ্ড শব্দ হয়, গ্লাস ভেঙে যায়। বাসার যে গ্রিলের দরজায় জোরে, জোরে স্ল্যাম করে মানুষ, হঠাৎ করে অল অফ আ সাডেন। এবং কয়দিন আগে আপনার করতেছিল তারা খেতে বসছে একজন, হঠাৎ করে নাকি খাবারের প্লেট ফ্লিপ করে পড়ে গেছে। এটা কমনলি নাকি মানে ইট হ্যাপেন্স, মানে এটা সবসময় হতে থাকে ও বাসায়। এবং মানে এটার মানে খুবই যে আশ্চর্যজনক জিনিসগুলো হয়, সেগুলো খুব আশ্চর্যজনক জিনিস। এবং ঘটনাটা যে বলছে, তো গাজীপুরের বাড়ি, নামটাম কিছু বলতে নিষেধ করছে। তো গাজীপুরে মানুষ বলছে যে, "বাবু ভাই যদি কখনো আপনি আসতে চান, কাউকে আনবেন না। একলা আসবেন, আসলে আমি আপনাকে কিছু এক্সপেরিয়েন্স করাবো। আমি সিউর আপনি করবেন। এবং ওই রুমে থাকতে হবে আপনার।" তো জিনিসটা আসলে রাসেল ভাই আমার কাছে খুব মিস্টিরিয়াস লাগছে ওই বাড়ির কাহিনী। আর আরেকটা জিনিস বলতে চাই যে ছোট জিনিস, আমি হয়তো ভূত এফএম এর আগে অনেক আগে বলছিলাম রাসেল ভাই যে একটা বাড়ি আছে মোহাম্মদপুরেরই একটা জায়গায়। সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমারই এক রিলেটিভ থাকতো। খুব ক্লোজ রিলেটিভরা থাকতো বাসায়। পরবর্তীতে বাসা বিক্রি করে চলে যায়। এমন একটা জায়গায় রাসেল মানে ভেরি এক্সপেনসিভ প্লেস অফ মোহাম্মদপুর। এখান থেকে মানুষ সহজে জায়গা জমি বিক্রি করে যায় না। আচ্ছা। তো সেই বাসাটা ছিল চরম হরিফিক। এখনকার দিনে এই কথাগুলো বললে মানুষ মনে কি বলে? মানে ইকবাল রোড, সার্স রোড, লালমাটি এসব জায়গার বাড়ি বিক্রি করে গেছে মানুষ। আশ্চর্য কিন্তু ওখানে গেছে। ইটস ট্রু। মানে বিশা বড় জায়গা সহ বাড়ি বিক্রি করে গেছে। এবং আমার সেটার কারণটা কি? বোনের হাসব্যান্ড এসেছিল আপনার শোতে, কিন্তু কাহিনী শেয়ার করেনি। ঘুরে গেছে ওই বাসায়। তখনকারগুলা কাহিনী ছিল ওই যে ইট আসতো, ইট মারতো ওখান থেকে রাতের বেলা। বাসার মধ্যে মানুষ দেখত, ছাদের উপরে বাচ্চা হামাগুড়ি দেখছে। এবং বাসায় একটা কুয়া ছিল, খুব ভয়ের। হ্যাঁ, খুব ভয়ের একটা কুয়া ছিল। অনেক কিছু ওখানে দেখা যেত। বাসার পিছনে দেখা যেত, আমি নিজে ছোটকালে আমি ছায়া মতো দেখে ওটা পিছু দৌড়াইতে যেয়ে পড়ে গেছিলাম একটা গর্তে। গিটার হাতে ছিল দেখে আটকে গেছিলাম। তো ওই বাসা সম্বন্ধে আরও কিছু তথ্য পাচ্ছি নতুন, সেটা আপনাদেরকে আমি শোনাবো পরে এসে। কিছু, কিছু তথ্য বাসা এখন ওরকমভাবেই আছে। বাসাটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে লোকজন এবং ওখান থেকে একটা মানুষ আরকি আমার সাথে যোগাযোগ করছে। তো সে যখন বলতেছিল যে, "আমাদের বাসায় অনেক কিছু হয়। একটা কুয়া আছে, এটা আছে।" এই অ্যাকচুয়ালি অ্যা এটা কি এখনো আছে? এখনো আছে। এখনো আছে। ওরা বলছে আছে এখনো। কুয়াটা আছে। এখনো নাকি হরিফিক ব্যাপার-স্যাপার হয় ও বাসায়। কয়দিন আগে নাকি খাবার খাচ্ছিল, আচারের বয়ামটা অটোমেটিক খুলে গেছে। আচ্ছা। এটা মানে খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার। সে বলতেছে শব্দ করে খুলছে। যে মানে মানুষ হাত দিয়ে খুললে যেমন একটা টাইট শব্দ করে শব্দ হয়, সেরকম শব্দ করে নাকি খুলছে আচারের ক্যানটা। এবং ভয়ে নাকি এখন ওখানকার একটা অ্যাপার্টমেন্ট, মানে যে বলছে কাহিনীটা সে ওখানকার ওই বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টে থাকে। বলছে যে এমন একটা ব্যাপার যে আমরা ডাইনিং স্পেসে যেতে ভয় পাই। রাইট। এবং আমি ওর নাম-টাম কিছুই বলব না। মানে কিন্তু সে বলছে সে নাকি মানে ছোটকালে কথাই বলে না এইসব কারণে। কয় বছর পর্যন্ত চুপচাপ ছিল। মানে কোনো কথা বলতে পারত না। তা আমি কিছু কাহিনী কালেক্ট করে ওখানে যাব এবং যে হয়তো এক্সাক্টলি যেহেতু বাসা কারো বাসা সেটা, তার মানে যা ঘটে সেগুলো জানাবো এবং 100% ট্রু। এবং আমি ওখানে সাফারার। মানে আমি নিজে ছায়া দেখে ওটার পিছে দৌড়াইছি ছোট থাকতে। এবং এক পর্যায়ে ছায়াটা ভ্যানিশ হয়ে গেছে। আমি দেখি বাড়ির নিচে মাটি নেই। ঠাস করে মাটির তলে চলে যাচ্ছি। এরকম হইছে আমার। আমার বোনের হাসব্যান্ডও ছাদের মধ্যে দেখতেছি ইট মারতেছে। কাকে গালি দিছে সাথে, সাথে শত, শত ইট তার গায়ে এসে পড়া শুরু করছে। হ্যাঁ, এগুলো তো সব মানে এগুলো ভয়ংকর ব্যাপার আসলে। এবং ওই ছাদের মধ্যে একটা ছোট চিলেকোঠা ছিল, সেখানে একজন ভাড়া থাকতো, এক সিনিয়র ভাই। উনি রাতের বেলা দেখছে ২ টা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে ছাদের মধ্যে। এবং অনেক ভয়ের, ভয়ের জিনিস। আমার ফ্রেন্ড দেখছিল যে তার বড় ভাই মারা গেছে। হঠাৎ করে দেখে যে সে এসে গেট দিয়ে তাকায় দেখে গেট বেল দিছে কে। সে হেঁটে যেয়ে দেখে তার বড় ভাই দাঁড়ায় আছে গেটের সামনে। ওহ মাই গড! মানে এটাও তো খুবই হরিফিক ব্যাপার। আচ্ছা, মানে ব্যাপারটা আসলে এরকমই যে মানে এরকম একটা শহরে জায়গায়, এরকম একটা শহরে শহর মানে একদম মানে কি বলবো? শহরের মেইন পয়েন্ট। হ্যাঁ, সেটাই, সেটাই। সেখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং এখনো ঘটে চলেছে এবং সেই বাসাটা ভেঙে ফেলা হয়েছে তারপরেও আসলে আমার মনে হয় বাসাটা ব্যাপার না, জায়গার ব্যাপার। জায়গার ব্যাপার। যেমন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানুষ যখন বাসা চেঞ্জ করে তখন আর কিছু থাকে না। চেঞ্জ করে অন্য বাসায় চলে যায় তখন সবকিছু নরমাল হয়ে যায়। এজন্য বাসাটা একটা বিগি। আমি মানে আসলে চিন্তাও করতে পারি নাই যে এই বাসাটা এত বছর পরে মানে আজ থেকে ধরেন ২০ বছর আগের ঘটনা বা ১৫ বছর আগে। এবং মুশকিলটা হচ্ছে যে দেখবেন যে হয়তো ওইখানে সবগুলো ফ্ল্যাটের মধ্যে ঝামেলা নাই। ঝামেলা হইতে ১টা ২টা ফ্ল্যাট। ১টা ২টা। কিন্তু সেই আগের কথা যখন বলছি তখন পুরো বাড়িটাতে সমস্যা ছিল এবং বাড়িটার একটা বেসিক জিনিস কি বাড়িটার নিচে ছিল একটা ক্লিনিক। ভাড়া দিয়েছিল এবং ক্লিনিকের কারণেও আরো অনেক ব্যাপার-স্যাপার আছে। রাসেল আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন অতিথি আছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রাকিবউদ্দিন সুজন। আমি আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি। তো আসলে আমার যে ঘটনাটা সেটা হচ্ছে ২০০৪ সালের। আমার ফ্যামিলি সহ আমরা মোহাম্মদপুর থেকে মিরপুরে শিফট হই। তো আমরা যেখানে মানে যে বাসাতে শিফট হই সেই বাসাটা অনেক পুরনো।
প্রায় ২০ থেকে ২৫ বছর পুরনো বিল্ডিংটা। তো বিল্ডিংয়ের 4th ফ্লোরে আর কি আমাদের বাসাটা। তো আমাদের ফ্লটের পাশে আরেকটা ফ্লট আছে। তো আমরা ওই ফ্লটে শিফট হওয়ার পর কিছুদিন পর মানে আমরা অনেক দেরিতে আর কি খাবার-দাবার করি রাতের ডিনারটা। তো আমাদের বাসার যেই মানে সবাই খাওয়া-দাওয়া শেষ করে, তারপর আমি মাঝেমধ্যে রাতে একটু লেট করে খাওয়া-দাওয়া করি। তো আমাদের বাসার পাশের যেই ফ্লট, ওই ফ্লটের যেই কিচেন রুমটা, ওই কিচেন রুমটা আর আমাদের কিচেন রুমটা পাশাপাশি। তো আমি প্রায় অনেক লেটে খাবার খাই। ১টা বাজে খাই, মাঝেমধ্যে আবার ১২টা আর কি। আমি যেদিন লেট করে খাই, সেদিন আমার রাত ১২টার পরে খাওয়া হয়। তো আমি যেদিন লেট করে খাই, সেদিন আমার খাবারটা আমি নিজে গরম করে খাই, কিচেন রুমে যাই। তো যখন গরম করি, প্রায় পাশের ফ্লটের কিচেন রুম থেকে মানে বিভিন্ন ধরনের মানে শব্দ মানে আমি শুনতে পাই। কখনো হচ্ছে থাল-বাসন মাজার যে ঝমঝম শব্দ বা হচ্ছে মসলা পিষলায় যে শব্দটা হয়, ডুবডুব শব্দ হয়, সেরকম। সেই সবকিছু আর কি মানে একটা কিচেন রুমে যে সবকিছু শব্দ হয়, সেটা আমি মানে ওই রাতে খাবার যখন খাই, তখন আমি শুনতে পারি। তো এই ঘটনায় এই যে শব্দগুলো শোনা যাচ্ছে, এগুলা মানে আমার বাসার আমার আম্মুও মাঝেমধ্যে শোনে। তো শব্দটা এরকম হয়, পাকরুমে শব্দ হওয়ার পর আবার একটু দৌড়ানো শব্দ হয়। মনে হচ্ছে যে খুব তাড়াহুড়ার মধ্যে কাজটা করতেছে, দৌড়াদৌড়ি করে মানে একবার এই রুম থেকে ওই রুমে এরকম শব্দ হয়। তো এটা আমি নরমালি ভাবি যে হয়তো পাশের ফ্লটের হচ্ছে কেউ কাজ করতেছে বা এইজন্য। এটা আমি নরমালি ভাবে আর কি মানে আমি খাবার-দাবার শেষ করে ঘুমায়ে পড়ি। তো মাঝেমধ্যে আবার হচ্ছে ড্রয়িং স্পেসে আমি মাঝেমধ্যে রাতে টিভি দেখি। তো ড্রয়িং স্পেসের হচ্ছে যে মেইন গেটটা কিন্তু ড্রয়িং স্পেসের পাশেই হয়। তো হচ্ছে মেইন গেট থেকে মাঝেমধ্যে ওরা অনেক রাত্রে রাত ১টার দিকে আমি যখন টিভি দেখি, তখন সিঁড়ি দিয়ে মনে হচ্ছে কেউ দৌড়া উঠতেছে। আবার উঠার পর মানে আমাদের যে গেটটা, গেটটাতে ২ থেকে ৩ টা নক করে। নক করার পর আবার মানে দৌড় দিয়ে চলে যাচ্ছে। এরকম শব্দ হয়। তারপর মানে এগুলা ঘটনা শুধু আমি একা না। আমার বাসার আর কি সবাই এগুলা মানে একটু ফলো করে। তারপর আমার আম্মু মাঝেমধ্যে আমাকে অ্যালার্ট করে যে, "রাত্রে তুমি যদি বাসায় যদি কেউ নক করে বেশি রাত্রে, তাহলে তুমি আমাকে ডাক দিবা, দেন আমি যা খুলব, তুমি খুলো না।" তো তারপর একদিন সকালে পাশের ফ্লটের আন্টিকে আম্মু জিজ্ঞেস করে যে, "আচ্ছা এরকম যে শব্দ হয় মিডনাইটে অনেক রাত্রে, এই শব্দগুলা যে হয়, এই শব্দগুলার মানে কারণটা কি? আপনি বলতে পারেন নাকি আপনারা এরকম শব্দ করেন?" তো পাশাপাশি আন্টি বলে যে ওনাদের ফ্লটে একটা খারাপ আত্মা আছে। যে আত্মাটা মানে এরকম হচ্ছে ওনাদের বাসার মধ্যে এরকম কাজ করে। তো ওই আত্মাটা হচ্ছে ওনার বড় ছেলের উপরে আর কি ভর করছে। তো ঘটনাটার ১ম এ আর কি বলার দরকার ছিল যে ওনার যে বড় ছেলে, ওনার বড় ছেলেটা হচ্ছে অ্যাবনরমাল। আচ্ছা, আপনাদের ফ্লটে যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম এবং এই সমস্যাটা নিয়ে আপনি সমাধানের জন্য আপনারা কারো সাথে কথা বলেছেন? হ্যাঁ, আন্টিটা বলছে যে হচ্ছে ওনার ছেলে যখন ৮ বছর বয়স ছিল, তখন ভালো ছিল। কিন্তু ৮ বছর পর থেকে মানে ওই আত্মাটা যখন উনার ছেলেকে ভর করে, তখন হচ্ছে অ্যাবনরমাল হয়ে যায়। মানে স্বাভাবিক মানুষের মতন আচরণটা উনার ছেলে আর কি হয়ে যায়। তার মানে উনাদের বাসাতেও প্রবলেম আছে, আপনাদের বাসায় প্রবলেম আছে। এটা নিয়ে আপনার কোনো হুজুরের কাছে বা কারো কাছে গিয়েছিলেন, কথা বলেছেন? না, ওই আন্টিরা বলছিল যে হচ্ছে যে হুজুর হচ্ছে বড় হুজুরের কাছে গেছে। তারপর হচ্ছে কবিরাজের কাছে গেছিল। তো যখনই তারা হচ্ছে সলভ করার জন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে যায়, তখনই উনার ছেলের মানে শারীরিক অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে যায়। অনেক প্রচুর জ্বর হয় এবং কান্নাকাটি করে। এবং আপনারাও তারপর আর কোনো হুজুর দেখাননি। হ্যাঁ, এরকমই। তারপর হচ্ছে যে উনার যখন কবিরাজটা বলছে যে এটা খুব খারাপ একটা আত্মা, মানে এটাই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে গেস্ট তার ঘটনাও শুনবো আমরা। কি নাম আপনার সেটা একটু বলবেন প্লিজ? হাই রাসেল ভাইয়া, আমি শিহাব ফ্রম মিরপুর রোড রেরিয়ার। ওকে, চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা বেসিক্যালি ঘটে আমার বাসায় এবং বাইরে ২ টা মিলিয়ে। বেসিক্যালি আমি সারাদিনের যে সময়টুক থাকে ফ্রি টাইমটুক, সেই ফ্রি টাইমে আমি পেইন্টিং করে থাকি। তো এই ঘটনা মেইনটা হচ্ছে পেইন্ট থেকে শুরু হয়। আ একদিন রাতের ঘটনা। আমি প্রতিদিন রাতে খুব রাত পর্যন্ত জেগে থাকি এবং দেখা যায় যে বেসিক্যালি মাঝেমধ্যে ভোরও হয়ে যায় আমার রাতের। তো রাতের বেশিরভাগ টাইমটা আমি পেইন্টের মধ্যেই কাটাই। আ একদিন রাতে আমি আমার স্কেচ বোর্ডে হোয়াইট পেপার সেট করি। দেন ব্রাশগুলো ভিজাই এবং মেক করতে থাকি যে পেইন্ট করার জন্যে। তো ওই দিনের আসলে ব্যাপারটা হয় যে আমি যখন পেপারটা সেট করি হোয়াইট বোর্ডে, তারপর আমি ব্রাশটা ধোয়ার কিছুক্ষণ আগে ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল যে, "না, আজকে হয়তো পেইন্টটা করতে পারব না। ঘুম চলে আসতে পারে। তো আজকে থাক। বেটার অফ আমি আজকে ঘুমিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়।" তো আমি ওটা ওভাবে রেখে বোর্ডে হোয়াইট পেপারটা রেখে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ি, তো প্রতিদিন যেভাবে শুয়ে থাকেন নরমালি, সেভাবে আমি শুয়ে পড়ি। হঠাৎ করে রাতে আমার ঘুম ভেঙে যায়। ২টা থেকে ২:৩০টার দিকে। তো তখন আমি ফিল করতে পারি যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে তখন আমি উঠি।
উঠে আমার রুমে আমাদের বাসায় যে সার্কিট ব্রেকার আছে সেখানে যাই, যে চেক করে দেখি যে সার্কিট ব্রেকারটা পড়ে গেছে। সেটা আপ করে দেওয়াতে আবার ইলেকট্রিসিটিটা রিটার্ন আসে। তারপর আমি হালকা ওয়াশ হয়ে রুমে ফিরে আসি। তো আমার কাছে একটা টর্চ ছিল যেটা আমি সবসময় ইউজ করি। সে টর্চটা দিয়ে দরকার পড়ে না লাইট জ্বালানোর। সে টর্চের সাহায্যে আমি আবার রুমে চলে আসি। রুমে এসে যখন বেডে যেতে নেই, তখন আমার কিছুটা হলেও খেয়াল হয় যে টর্চের আলোতে আমি দেখলাম যে আমার স্কেচে যেটা ছিল, সেখানে একটা পেইন্ট আছে। তা আমি ফার্স্ট এটা মানে করিনি। তো পরে মনে হলো যে না একটু দেখি, উঠে দেখি, দেখার প্রয়োজন বোধ করলাম। সামনে যেয়ে দেখি যে হ্যাঁ, একটা পেইন্ট সেখানে আছে। তো এটা দেখে আমি আসলে রুমটা লক করে লাইটটা ওপেন করি। যে আমি তো রাতে হোয়াইট পেপার এসে ঘুমাইছিলাম। এখানে পেইন্ট আসলো কিভাবে? তো আবার পর মুহূর্তে মনে হয় হয়তো আমি পেইন্টটা করেই ঘুমাইছিলাম, আর মনে আসতেছে না। বাট একটা জিনিস দেখে অবাক হয়ে যাই, যেটা থেকে আমি সিওর হয়ে যাই, আমার প্রত্যেকটা পেইন্টে আমার সাইন থাকে। যেখানে আমি এস আর্ট দিয়ে সাইনটা করে রাখি। তো সাইনটা মিসিং, নেই গেল ওখানে। ছিল না। আর যে কারণে আমি আসলে বেশি সিওর হতে পারি, পেইন্টটা আমার না। তাহলে আমার রুমে পেইন্ট কার বা কিভাবে? তো যেখানে দেখা যায় যে আমার রুমে আমি যে পেনগুলো করি, রাসেল ভাই আমি আপনাকে আগে বলছি যে আমার পেনগুলো আমি দেয়ালে রেখে এবং গ্যালারি স্টাইলে সেগুলো ডিসক্রাইব করা থাকে। তো ওইখানে আমি দেখি যে না, এটা আসলে পেনটা ঠিক আছে, বাট এই পেনটা আমার না। তো তখন আমি পেনটা বোর্ড থেকে খুলি, খুলে আমার হাতে নেই পেনটা। পেনটা নিয়ে টোনে যেয়ে দেখি যে না, পেনটা শুকায় গেছে। তার মানে এটা অনেকক্ষণ আগেই পেনটা শেষ হইছে। আর ব্রাশগুলো ঐদিন ভিজা পাই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি ব্রাশগুলো ওয়ার্ড্রপ থেকে নেওয়ার পরে আবার জায়গার মতো রেখে দেই। আমি ওটা ভিজাইনি। তো আমি ভিজা পাই। আর ওয়েস্ট টিস্যু, ওয়েস্ট পেপার, পানি, ওয়েস্ট ওয়াটার এগুলো যখন যেখানে আমি রাখি, সেই জিনিসটা ফ্লোরে পড়ে গেছিল এবং ফ্লো হয়েছিল। যে ওয়েস্ট জিনিসগুলো পড়েছিল ফ্লোরে ছড়ায়, যেগুলো আমার পায়ে লাগে। তো সবকিছু মিলিয়ে মানে বুঝতে পারছিলাম যে না, আমার মাধ্যমে হয় নাই এটা। হ্যাঁ, ইটস নট নরমাল। তো তখন পর্যন্ত আমার আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি জিনিসটা আমার থিংকটা আসে নাই মাথায়। আমি নরমালি আসলে থিংক করতেছিলাম। মাত্র ঘুম থেকে উঠেছি। এখন একটা নরমাল করে একটা থিং চলে আসতেছিল না। তো তখন আমি যেটা করি যে পেইন্টটা হাতে নেওয়ার পর একটু নেড়েচেড়ে দেখি। পেইন্টটা করি। তো পেইন্টের সামনের মানে ফ্রন্টে যেটা পেইন্টটা ছিল, যেটা হচ্ছে যে একটা ফুল ব্ল্যাক শ্যাডো একটা ব্যাকগ্রাউন্ড আর একটা মেয়ের অবয়ব ছিল এখানে। খুব হালকাভাবে আঁকা মেয়েটা, সাথে শাড়ি পরা ছিল, বাতাসে ফ্লো ছিল, যার কারণে শাড়ির আঁচলটা উঠতেছিল, চুলগুলো উঠতেছিল। আর সবচেয়ে নোটিস করার মতো যে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটার ডান হাতটা বের করা ছিল এবং হাতে সে বোঝানো হচ্ছিল যে আমাকে ডাকা হচ্ছে বা এরকম কিছু। আমাকে না, যেখানে যেই থাকুক তাকে ডাকা হচ্ছে। তো আসলে নর্মাল চোখে এটা এড়ে যাওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু নিজে পেইন্ট করি সেজন্য আমি এই জিনিসটা ধরতে পারি। তো আমি দেখি পেনটা, তো হঠাৎ করে পেনটা রেখে দিব এরকম টেন্ডেন্সি যখন আমার মধ্যে ছিল, তখন বাতাস আমার ডান হাতে ধরা ছিল, এটাকে উল্টে দেয়। উল্টে দেওয়ার কারণে আমি ব্যাক সাইডটা দেখতে পাই। ব্যাক সাইডে আমরা জানি যে রাসেল ভাই, আমরা যদিও কখনো পেইন্ট করি, পেইন্টের পিছনে একটা জল ছাপের মতো থাকে। পেইন্টটা ফুটে ওঠে। বাট ওই পেইন্ট ছাড়া অন্য কোনো পেইন্টের জলছাপ ফুটে উঠবে, ইটস ইম্পসিবল, ইটস নট নরমাল। তো আমি যখন আমি আঁকিয়েছি তারই ছাপ, হ্যাঁ, তারই একটা মিরর ভিউতে পড়ে। তো দেন আমি দেখি, তো এখানে ওই ছবিরই আরেকটা নতুন ক্রিয়েশন, যেটা হচ্ছে গিয়ে যে করা। হ্যাঁ, সেটা মানে নরমাল না, একদম নরমাল না, একদম অ্যাবনরমাল। তো আর এখানে নতুন আরেকটি মানে ক্যারেক্টার দেখানো হয়েছে, যেটা হচ্ছে একটা ছেলের সাদা পায়জামা পাঞ্জাবি পরা। তো সিকোয়েন্সটা এরকম ছিল যে অন্ধকার আগের পেইন্টে যতটুক ছিল, ফ্রন্ট পেইন্টে তার থেকে অনেক অধিক ঘনতর হয়ে গেছে এবং ঘোর হয়ে গেছে। তো এইটা দেখার পর আসলে তখন আমার মধ্যে একটু ভয় ঢুকে যে ইটস ইম্পসিবল। একটা মানুষের পক্ষে কোনোদিন, তো যতটুক দেখে মনে হচ্ছিল এটা কমপ্লিট থেকে প্রিন্ট করা। তো আমি দেন পেইন্টটা রেখে আমি আমার একটা সিনিয়রকে ফোন দেই ওই রাতেই। ফোন দিয়ে বলি যে, "ভাই এরকম ব্যাপার, আমি কি করতে পারি?" তো সে আমাকে বলতেছে যে, "তোর বাসায় পিসি আছে?" "হ্যাঁ ভাইয়া, পিসি আছে।" "তো তোর বাসায় কি প্রিন্টার আছে?" তো বলছি যে, "হ্যাঁ ভাইয়া, প্রিন্টারও আছে।" "তো তুই একটা কাজ কর, তুই নেটে যা, নেটে যেয়ে সূরা ক্লাসটা ডাউনলোড কর এবং করে সেটা একটা প্রিন্ট কপি নিয়ে প্রিন্ট এমন একটা জায়গায় রাখ যেখানে লক করতে পারবি। তো পেনটা এখানে রেখে তার উপর একটা খাতা বা মোটা কিছু রাখ, তার উপরে সূরা ক্লাসটা রেখে একটা ওয়েট দিয়ে এটা রাখ যাতে উড়ে না যায়। দেন তুই আরেকটা লক করে দে।" আচ্ছা, আমি সেটা করলাম। যে, "এবার তুই শুয়ে পড়, এটা পরে আমরা ডিসকাস করে নিব।" আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ছি। সেই রাতে আমার সাথে আর কিছু হয় নাই। তো
তো পরদিন আমার একটা ফ্রেন্ড রাকিব, তো রাকিব আমাকে বলতেছে যে সকালবেলা যে নারায়ণগঞ্জ যাওয়া লাগবে, একটু কাজ আছে, তুই কি যেতে পারবি? ওর ফোনে ঘুমটা ভাঙে। তো আমি উঠে রেডি হয়ে ওর সাথে যাই। নারায়ণ সারাদিন অনেক কাজ-টাজ করার পর বিকেলবেলা আমাকে বলে, "সিটিতে আসছি, ভিলেজ সাইডটা একটু দেখে গেলে ভালো হয়।" তো দেন আমি ওর সাথে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভিলেজ সাইড একটু দেখে আসি। ও বলতেছে যে হ্যাঁ, আমরা ঘুরে-টুরে গেলাম। রিটার্ন যখন করতেছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা আজানও দিয়ে দিছে। তো গ্রামের সাইডে রাসেল ভাজা দেখা যায় যে সন্ধ্যা আজান দেওয়ার পরপরই আস্তে, আস্তে অন্ধকারটা বেশি হইতে থাকে। তো অন্ধকার হইছে। তো আমরা যেই রাস্তা দিয়ে যে আসতেছিলাম সেটা ছিল মাটির রাস্তা এবং উঁচু-নিচু ছিল খুব। মানুষের পায়ের ছাপে বর্ষায় যেরকম গর্ত হয়ে থাকে সেটার কারণে উঁচু-নিচু হয়ে থাকার কারণে আমি আমার একটা ফোন দিয়ে ব্লুটুথ হেডসেট দিয়ে কথা বলতেছিলাম এবং আমার স্মার্টফোনটা ট্যাপ করতে, করতে তাকাচ্ছিলাম। মাঝে মধ্যে টর্চ অন করে দেখতেছিলাম এবং দেখে আসতেছিল। তো একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটু নির্জন সাইটে চলে গেছি। তো নির্জন সাইটে চলে গেছি কিরকম যে আমি একটু ঢালু জায়গা দিয়ে নেমে গেছি। এরকম একটা ফিল হয় আমার মধ্যে। আমি ভিতরের দিকে চলে গেছি। তো তখন আমি যখন খেয়াল করি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ওয়েতে নাই। আমি মোটামুটি একটু জঙ্গল টাইপ এরিয়াতে চলে আসছি। আমার চারপাশে জঙ্গল ঘেরা এরকম। তো আমার রিসেন্ট যে কলটা ছিল সে কলটা আমি কেটে দেই। কেটে দিয়ে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এখানে তাদেরকে কল দেওয়ার জন্য ট্রাই করি। বাট আমি দেখি যে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে যাওয়ার ফলে আমি কি করব? এখন একটাই ওয়ে আছে যেটা হচ্ছে ব্যাকআপটা খুলে, ব্যাটারিটা খুলে আবার ইনস্টল করলে সে আমি আবার ফোনটা অন করতে পারি। তো সেক্ষেত্রে আমি যখন এটা করব, তখন হঠাৎ করে একটা বাতাসের পাই আমি। প্রচণ্ড বাতাস। বাট যেটা সবচেয়ে অবাক করে আমাকে যে আমার থেকে ১০ থেকে ১৫ হাত দূরে বাতাসটা অনেক বেশি জোরে ফ্লো হচ্ছে। বাট আমার গায়ে মোটামুটি লাগতেছে না। এরকম একটা ব্যাপার। নরমালি একটা ইয়া। আর আমি তখন এটা দেখার পর তখন তাকায় থাকি ওদিকে। ফোনটা অফ করছি, আবার অন করব, ব্যাটারি ইনস্টল করছি। তো তখন দেখতে পাই যে জঙ্গলের সাইড থেকে একটা অবয়ব, একটা মেয়ের অবয়ব বের হয়ে আসতেছে সাদা শাড়ি পরা। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা হঠাৎ করে এরকম সিচুয়েশন, এরকম একটা ব্যাপার দেখে আমি একটু এজ আউট হয়ে যাই, যে স্টোন হয়ে যাই। তো দেখি যে মেয়েটা আস্তে, আস্তে বের হলো। বাতাসে চুলগুলো উঠতেছে, শাড়ি উঠতেছে এবং ঠিক তার ডান হাত দিয়ে আমাকে ইশারা করতেছে যাওয়ার জন্য। তো তখন আমি আসলে এমনভাবে হ্যাং হয়ে গেছি যে আমার আসলে কোনো কিছু নিজে থেকে করার মতো ক্ষমতা নেই। সেই অবস্থায় যখন আমার মোবাইল কি হয়, তো তার থেকে কিছুক্ষণ পরে এভাবে কথা বলছিলাম জানি না। তার থেকে কিছুক্ষণ পরে আরেকটা বাতাস আসে। আরেকটা বাতাস, এবার বাতাসটা আমার গায়েও লাগতেছে এবং বাতাসটা প্রচণ্ড ফ্লো হচ্ছিল, বেশ ধীর ছিল। মেয়েটাও যাচ্ছিল। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ও যখন হাঁটতে আমাকে ডাকতেছিল, তখন আমি রেসপন্স না করে এবার ডান হাতটা কাঁধের সাইডে নিয়ে যায় এবং আমাকে নতুনভাবে ইশারা করে যাওয়ার জন্য। তো দেন ঠিক এইরকম একটা মুহূর্ত চলাকালীন আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা বেজে ওঠে দেখি যে আমার ফ্রেন্ডই আমাকে ফোন করছে। তো রিসিভ করার মতো কোনো পাচ্ছিলাম না। আ শক্তি হারায় ফেলতেছিলাম। সবকিছু এরকম অন্যরকম লাগতেছিল। তো কোনো রকম কষ্ট করার ফলে রিসিভ করি এবং আমার ব্লুটুথ হেডসেটটা আমার কানেই ছিল। তো এখান থেকে আমি শব্দটা শুনতে পাচ্ছি, হ্যালো, হ্যালো। তো আমি খেয়াল করি নাই যে যখন আমার ফুল অ্যাটেনশনটা আমার ফোনের দিকে চলে গেছে, তারই কোনো একটা সিচুয়েশনে আবার বাতাসের মাধ্যমে সে মেয়েটা ঠিক যেদিক দিয়ে বের হয়েছিল, সেদিক দিয়েই সামনে আরও ১০ থেকে ১৫ হাত দূরে আবার ওই ডান সাইড দিয়ে আস্তে, আস্তে মিলিয়ে গেছে। আমি আমার হাতে ফোন বাজতেছে, আমি এই দৃশ্যটা দেখতেছি এবং আমি খুব কষ্ট করে রিসিভ করি বাট আমার কথা বলার মতো সামর্থ্য থাকে না। তো আমি মানে শুনতে পাই যে আমি ব্লুটুথ দিয়েও হ্যালো, হ্যালো কথাটা শুনতে পাচ্ছি আমার ফ্রেন্ডের। বাট আমার জেনারেল ইয়ার যেটা দিয়ে আমি কিছু আমি নরমাল ইয়ার শুনতেছি। তো সেটা দিয়ে আমি শুনতে পাচ্ছি যে হ্যালো, হ্যালো। তো তখন আমি বুঝতে পারি যে ও আমার আশেপাশে কোথাও আছে। তো আমি যেহেতু কথা বলতে পারতেছি না, ওকে ডিরেকশন বলা তো দূরের কথা, আমি জাস্ট হ্যালোটাও বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি একটা ট্রিক ইউজ করি কি, যে সেখানে প্রচণ্ড শুকনা পাতা, তারপর অন্য কিছু ছিল যাতে হাঁটলে শব্দ হবে। তো আমি একটু ট্রিক করে দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে বসে পড়ি, যার একটা শব্দ হয়। এই শব্দটা পাওয়ার ফলে ওরা বুঝতে পারে যে আমি কোথায় আছি। তো ওরা হুড়মুড় করে চলে আসে। চলে আসার পর আমার কাছে এসে আমাকে পায় ওইভাবে। খুব সেন্সলেস ছিলাম না, বাট কিছু বুঝায় বলবো বা কিছু বলতে পারবো সেরকম ছিল না। তো ওরা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার ফোন দুটো পড়ে গেছিল হাত থেকে। সবকিছু নিয়ে ওরা আমাকে নিয়ে সিটিতে চলে আসে। দেন আমার অবস্থা একটু অন্যরকম ছিল। যদিও ওরা ধরতে পারেনি, তা ওরা বলছে ঢাকা সিটিতে আমরা তাড়াতাড়ি রিটার্ন করি। তো আমরা চলে আসি, বাসায় চলে আসি। রোডে গাড়িতে থাকা অবস্থায় একটু এনজয় করার ফলে আমি ব্যাপারটা থেকে একটু দূরে চলে গেছিলাম। মাথা অতটা ছিল না।
তো দেন বাসায় আসার পর আমি যখন ফ্রেশ হয়ে ড্রেস আপটা অন করছি, আমি যখন বিছানায় বসি, তখন থেকে আমার মানে হঠাৎ করে ব্যাপারটা আমার মনে পড়ে যে আমার পাঞ্জাবিতে মাটি লেগে আছে সেটা থেকে। আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি যে আমি ঐদিন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ছিলাম এবং আমার গায়ে একটা কোটি ছিল, ব্ল্যাক। আমি আপনার এই কথা ওয়েট করছিলাম যে আপনার পেইন্টিং এর সাথে দৃশ্যের সাথে আপনার সেদিনের সিচুয়েশন। আনফরচুনেটলি সেই ড্রেস আপটা মিলে যায়। আর সেখানে আমি একটা জিনিস নোট করব যে আমি ঢাকা সিটি থেকে যখন যাই, তখন আমার গায়ে একটা ব্ল্যাক কোটি ছিল যেটা আমি এখনো পরে আছি। বাট আমি যখন ওইখান দিয়ে ঢুকি বা ওই সিচুয়েশনে ছিলাম তখন আমার গায়ে কোটিটা ছিল না। সেই জিনিসটা মনে পড়া মাত্র আমি ফ্রেন্ডকে ফোন করি যে আমার গায়ে তো ব্ল্যাক কোটি ছিল, যেটা তোরা দেখেছিস। সো সেই কোটিটা কই? তো বলছে যে রাস্তায় তো তোর সাথে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না। সো সেক্ষেত্রে আমরা কিছু বলতেও পারিনি। তো কোটিটা ছিল যেখানে এমন জায়গায় ছিল যেখান দিয়ে তুই এখান দিয়ে নেমে গেছিলি জঙ্গলের দিকে। তো কোটিটা ছিঁড়াও ছিল না। নরমালি খোলা ছিল এবং হাত দিয়ে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে ঠিক সেভাবে পড়া ছিল। তুই কোটিটা কেন খুলে গেছিলি ভিতরে? তো আমি আর কিছু বলি নাই যে আমার আসলে না আমি তো খুলে যাই না, এরকম কিছু মনে পড়তেছে না। তো আমি ফোনটা কেটে দেই। কেটে দেওয়ার পর আমি আসলে তখন আমার সবকিছু মনে পড়ে। ড্রয়ারটা ওপেন করি। তো ড্রয়ারটা ওপেন করার পর আমি দেখি যে আমার পেইন্টটা আছে, যেই খাতাটা রাখছিলাম সেটাও আছে। বাট যে সুরাট ক্লাসের যে প্রিন্ট কপিটা, সেই ২ টা নাই। তো সাথে একটু ভয় পাই। ভয় পাওয়ার পর আমি চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী একজনের সাথে আমি এই ব্যাপারটা ডিসকাস করব। যে এরকম এগুলো নিয়ে তিনি চিন্তাভাবনা করেন। তো সেই রাতে আমি যাই তার কাছে। পেনটা নিয়েই যাই সাথে। নিয়ে যেয়ে বলি যে এরকম ব্যাপার এসেছে, তো তুমি পেনটা আমার হাতে দাও। তো দেওয়ার পরে সে পেনটা নিয়ে একটা বোল, গামলা বলি আমরা যেটাকে, সেটার মধ্যে পানিতে পেনটা চুবায়। চুবানোর পর সে পানিতে কিছু আয়াত করে ফু দেয় অ্যান্ড কিছু গোড়া জিনিস আমি বলতে পারি না সেগুলো কি। সেগুলো পানির মধ্যে দেওয়ার ফলে কিছুক্ষণ পর আমার চোখের সামনে আস্তে কাগজটা সাদা হয়ে যায়। বাট আনফরচুনেটলি সেখানে কোনো কালো কালির পানি বা কোনো সাদা কিছু ছিল না। পানিটা পুরো ফ্রেশ ছিল। তো এই ব্যাপারটা দেখে আমি সম্পূর্ণ হয়ে যাই। তাকে জিজ্ঞেস করি যে আসলে কি ব্যাপার? যদি কালি দিয়ে আঁকা থাকে তাহলে পানিটা তো কালো হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে পানিটা ফ্রেশ থাকে কিভাবে এবং কাগজটা সাদা হয়ে যায় কিভাবে? তো বলতেছে, "তুমি যেরকম ধারণা করতেছো তোমার কালি থেকে পেনটা আঁকা হইছে, বাট না, আসলে এই চিত্রটা এইটা থেকে আঁকা হয় নাই। এটা অন্যরকম, মানে অন্য জগতের অন্য কিছু দ্বারা এটা আঁকা হইছে।" তো আমি বললাম যে, "হ্যাঁ, সেটা আমি বুঝতেই পারছি। কারণ পেনটা আঁকা হইছে, বাট আমার রুমেই আঁকা হইছে। বাট আমি আসলে ওইভাবে কোনো আমার যেটাতে আমরা পেনটা রাখি, রংটা রাখি, সরি যেটাতে আমরা ব্রাশ থেকে রংটা নেই, সেটা ইউজ হয় নাই, যেটা দেখে বুঝতে পারছি। কারণ সেটা অন্য জায়গায় ছিল।" তো যাই হোক, তাকে কথাটা বলার পর সে আমাকে বলে যে, আমি বললাম যে, "তাহলে এটা কি ব্যাপারটা কি? আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই।" তো বলছে যে, "ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখো তোমার ফ্যামিলি সম্বন্ধে এবং তোমার বাসা সম্বন্ধে সবকিছুই আমি জানি। আর তোমার ফ্যামিলির মানুষজন সবাই প্রায় ৫ ওয়াক্ত নামাজি। তোমার বাবা একজন তাহাজ্জুদ নামাজি। তো সেক্ষেত্রে একটা জিনিস হয়েছে যে আমি তোমাকে একদম স্ট্রেইটলি বলবো, আমাদের ইসলামে কোনো কিছুর ছবি আঁকা এবং কোনো কিছুর মূর্তি বা এরকম টাইপের কিছু এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। তো সেদিক থেকে তুমি যদি বলতে পারি এই ঘটনাটা ঘটছে তোমার সাথে একটা ভালো কিছুর থেকে একটা শিক্ষা ছিল কিছু। এরকম।" আর খারাপ দিক থেকে যদি তুমি বলতে চাও তাহলে মানে আমি বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা পারে নাই সম্পূর্ণরূপে। তো আমি তার কাছ থেকে ঘটনা শুনি। তো আমি জিজ্ঞেস করি তাহলে সেই আয়াতের মানে সেই সূরাটার প্রিন্ট যেটা, সেই কাগজটা কোথায়? এরকম। তো ও বলতেছে, "তোমাকে আমি একটা কথা বলি, তোমাদের ঘরে অনেক হাদিস, কোরআন এগুলো আছে এবং নির্দিষ্ট একটা জায়গা আছে সেটা আমি" হ্যাঁ, অবশ্যই। তো বলতেছে, "তুমি একটু কাজ করো, তুমি অজু করে সেইখানে যাও, যেয়ে দেখো যে ওইখানে তুমি জিনিসটা পেতে পারো।" তো আমি অজু করে আমাদের আলমারি থাকে, সেখানে যেয়ে আমি ১ম তাকটা খুঁজি, আমি পাই না। 2nd তাকে একটা ইসলামিক বই থাকে, নামাজ শেখায় এরকম টাইপের একটা বড় বই। সেই বইটার নিচে আমি সেই প্রিন্ট কপিটা পাই সূরা ইখলাসের। আপনার এই ঘটনাটা কতদিন আগে ঘটেছিল? এটা ঘটেছে কোরবানির ঈদের কিছুদিন আগে। আচ্ছা, এবং আপনি তারপর থেকে আপনি বলছেন যে আপনি ছেড়ে দিচ্ছি, আর যেটা হচ্ছে পেইন্ট করলেও আমি মানুষের অবয়ব, প্রাণী এগুলো পেইন্ট আমি আপনার বাসায় সবাই জানেন এই ঘটনা, আপনার এই অবস্থা? সবাইকে জানি, পরে আপনার বাবা-মা সবাই সবার কাছে বলতে আমাদের বাসায় এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমরা সবাই অবগত কারণ আমাদের এলাকাতে আমার আরো কিছু ঘটনা ঘটছে আমার ভাই-বোন সবার সাথেই। তো এই ব্যাপারটা আমি শেয়ার করছি। এখানে আপনার কাছে শেয়ার করার পর আমি ঘটনাটা শেয়ার করছি। তাদের কাছে আমি আগে থেকে কিছু বলি নাই তাদের কাছে। আচ্ছা, খুব বেশি আগের ঘটনা না। খুব বেশি আগের ঘটনা না। রিসেন্টলি ঘটে যাওয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনার কাছ থেকেও আমরা অনেক কিছু জানলাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি বলবেন কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, দিস ইজ রাজ অ্যান্ড আই এম ক্যাম ফ্রম টেকনা, উত্তরা। তো আমি যে ঘটনাটা বলবো অ্যাকচুয়ালি এই ঘটনাটা অনেক আগের ঘটনা। আজ থেকে প্রায় ৪০ থেকে ৫০ বছর আগের ঘটনা। আমার নানার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী।
আমার নানা অনেক ধার্মিক একজন লোক ছিল। তো একদিন উনি সকালবেলা নামাজ পড়ে বাসার দিকে আসছে। তো হঠাৎ করে একটা পাগলের সাথে দেখা হয়। উইদাউট ড্রেস একটা পাগল ছিল। তো পাগলটার সাথে যখন দেখা হয়, পাগলটা আমার নানাকে আটকিয়ে বলল যে, "তোর পকেটে টাকা-পয়সা আছে, তুই আমাকে টাকা-পয়সা দে, আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খেতে হবে। তুই আমাকে টাকা-পয়সা দে।" তো নানা তখন অ্যাভয়েড করে গেল, কেননা নানার কাছে খুব সামান্য পরিমাণে টাকা ছিল এবং উনি যেখানে যাচ্ছিল সেই টাকাটা দিয়ে ওনার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হতো। দ্যাটস হোয়াই উনি অ্যাভয়েড করে গিয়েছে। বাট সেই পাগলটা বলছিল যে, "তোর পকেটে টাকা আছে, তুই কেন না বলতেছস?" তো পারকটা এমনটা বলেছিল, ৳১ শিকা। শিকা অ্যাকচুয়ালি অনেক আগের ঘটনা। তো হয়তোবা ৫ পয়সা বা এরকম কিছু হতে পারে। তখনকার সময় টাকার অনেক বেশি মূল অন্য জিনিস। আচ্ছা, তারপর শুনি আমরা। টাকার অনেক বেশি মূল্য ছিল। কিন্তু আমার নানা অ্যাভয়েড করেছিল। কিন্তু এক্স্যাক্টলি নানার পকেটে তখন ৳১.৫ ছিল। তো নানা তখন টাকাটা দেয়নি। তো পাগলটা পরে বলেছিল যে, "তুই টাকাটা দিলি না, কাজটা ভালো হলো না।" তো যাই হোক, নানা চলে যায়। এটা সে অ্যাভয়েড করে যায়। কেননা যেহেতু আমি প্রথমেই বলেছি, নানা অনেক ধার্মিক লোক ছিল। তো সেদিন নানা যখন ইউনিভার্সিটির ক্লাস শেষ হলো, বাসার দিকে চলে আসবে, তখন তার এক টিচার বলতেছে যে, "তোমার সাথে কি আজকে কারো দেখা হয়েছিল রাস্তায়?" তো নানা বলল যে, "স্যার, এরকম সকালবেলা আমার সাথে একটা পাগলের দেখা হয়েছিল। তো ও আমার কাছে টাকা চেয়েছিল, বাট সেই টাকাটা আমি দেইনি, ওকে আমি মিথ্যা কথা বলেছি।" তো তখনই টিচারটা বলল যে, "তুমি কাজটা ঠিক করোনি।" তো টিচারটা একটা স্থানের কথা বলল, যেই জায়গায় তুমি যেতে পারো। যাও এবং সেখানে গেলে তুমি কিছু দেখতে পাবে। তো বলল যে, "তুমি সময়টা রাতের ১০টা, ১১টা বা ১২টার দিকে এমন টাইমে যাবে।" তো নানার কাছে আসলে শিক্ষকদের সে অনেক বেশি মূল্য দিত। তো শিক্ষকের কথা অনুযায়ী সেদিন রাতের বেলা সে ঠিকই একটা বটগাছের নিচে গেল এবং যখন গেল, গিয়ে দেখতে পেল যেই পাগলটার সাথে নানার দেখা হয়েছিল, সেই পাগলটা একটা স্থানে বসা আছে এবং চতুর্দিকে প্রচুর পয়সা ছিল। দ্যাট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, এবং প্রচুর পয়সা। তো নানা সেটা দেখে অবাক হয়ে যায় এবং সে বলে যে, "এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? ওর কাছে এত পয়সা। তো আমার কাছে সে সময় ৳১.৫ ছিল। ওটা কেন চেল?" তো যাই হোক, নানা দিতে পারেনি বলে সে তখন বুঝতে পারে যে হয়তোবা ঠিক করেনি। এবং তখন একটা কথা বলে সেই পাগলটা যে, "তুই যখন মারা যাবি, তখন তোর অনেক শ্বাসকষ্ট হবে বা কাশি-টাশি এসে তোর অনেক কষ্ট হবে। শ্বাস বাড়ি হয়।" যদিও। তো যাই হোক, কাহিনীটা এখানেই শেষ হয়ে যেতে পারত। তো এরপরে দেখা গেছে যে এরকম বেশ কিছু সময় নানার সাথে প্রবলেম হতো। ম্যাক্সিমাম টাইমে ছাগল অথবা কিছুর বেশ ধরে নানার সামনে আসতো। অনেক সময় ডিস্টার্ব করত। নানা অনেক রাত বিরাতে নামাজ পড়তে যেত। তো যেহেতু আমি প্রথমে বলেছি নানা অনেক পরেই ছিল। তো উনি সূরা কলমা পড়ে ফু দিলে যে একটা লাঠি হাতে থাকতো তার, সেই লাঠিটা দিয়ে ফু দিয়ে বাড়ি দিত এবং তখন আর তারা চলে যেত। কোনো প্রবলেম হয়নি। বাট যেই সময় দেখা যায় যে শেষের দিকে এসে আমার নানা যখন মারা যায়, তখন সত্যি অনেক বেশি শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টেই আমার নানা মারা যায়। এবং এরপরে যেটা হয়, এই কাহিনীটা এখানেও শেষ হয়ে যেতে পারত। বাট একটা বংশপম্পনের একটা বিষয় চলে আসে যে আমার নানা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আমার বড় মামার সাথে, দ্যাট মিনস আমার নানার বড় ছেলের সাথে হঠাৎ করে একদিন একটা পাগলের সাথে দেখা হয়। এবং সেই পাগলটা উইদাউট ড্রেসে কমন টাইপ একটা পাগলই ছিল। তো আমার মামা দেখার পরে সে জানতো, কেননা এই কাহিনীটা আমার নানার সাথে ঘটার পরে নানু যখন নানুকে শেয়ার করে, নানু আবার তার ছেলেমেয়েদের সাথে বিষয়টা শেয়ার করেছিল। সেটা অবশ্য নানা মরার পরে। তো দ্যাটস ওয়াই আমার মামা একটু অবগত ছিল এবং তার সাথে যখন দেখা হলো, সেই পাগলটা এরকম বলল যে, "তোর হাতটা আমার কাছে দে।" তো নানা সহজেই দিয়ে দিল, বলল যে, "নেন।" এবং পরে যেটা হলো, সেই পাগলটা আমার নানার বাঁ হাতে একটা তাবিজ বেঁধে দিল এবং তাবিজটা বেঁধে দেওয়ার পরে বলল যে, "এই তাবিজটা কখনো যেন না হারায়। যতদিন পর্যন্ত এই তাবিজটা তোমার হাতে থাকবে, তোমার সাথে থাকবে, ততদিন পর্যন্ত তোমার অনেক ডেভেলপ হবে। তুমি চাকরি করো অথবা যেখানেই থাকো না কেন, তোমার লাইফে অনেক উন্নতি হবে।" ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই হয়েছিল নিশ্চয়ই। এবং পরে যেটা হয় যে তার কিছুদিন পরের থেকেই ১ সপ্তাহ বা ১০ দিন পরেই সে একটা খবর শুনতে পারে তার একটা প্রমোশন হয় এবং অন্তর ৩ মাস অন্তর তার প্রমোশন হতে থাকে এবং হঠাৎ দেখা যায় যে কোনো একটা সময় সে তার তাবিজটা হারিয়ে ফেলে এবং সেই তাবিজটা হারানোর ২ থেকে ৩ দিন পরেই তার সেই পুরো একটা বায়ার কোম্পানিতে চাকরি করত। তো সেই পুরো কোম্পানিটাই কোনো একটা প্রবলেম হওয়ার কারণে সেখানে চাকরি তো চলেই যায় মামার এবং সেই অফিসটাই পুরোপুরি ওখান থেকে বাদ হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বাবা শুরু করি। আমরা আমাদের আজকের যে ঘটনাটা এবং আপনি গতদিন যখন এসেছিলেন তখন কিছু ঘটনা বাকি ছিল। ছোট একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড় ঘটনায় যাব। একটা ব্রেক নিতে হবে আমাদেরকে, কারণ আমরা ১ম যে আমাদের যে এটা সেটাতে আমরা ব্রেকটা ঠেলে দেব। কতটুকু ছোট ঘটনা বলব রাসেল ভাই? মোটামুটি আমাদের হাতে টাইম আছে ১০ মিনিট। আচ্ছা, ১০ মিনিট হলে আমি একটা ঘটনাই বলছি। আচ্ছা, এই ঘটনা হচ্ছে আপনার জোহা ইসলামের। ও বলছে আপনার সিলেট থেকে ঘটনাটা বলছে আমাকে। এটা হচ্ছে তার চাচা-চাচীর ঘটনা। তো ঘটনার সময় ওর চাচা-চাচী থাকতো হচ্ছে আপনার সিলেটের ফেঞ্চুগঞ্জে। সেখান থেকে পরবর্তীতে মুভ করে তারা সিলেটে চলে আসে। চাচা-চাচী এবং কাজিন সবাই মিলে আরকি।
তো ফেঞ্চুগঞ্জে যখন তারা থাকতো একটা ছোট বাসা ভাড়া নিয়ে তারা থাকতো। বাসাটা ছিল ওখানকার মোফাজ্জল টাউনে এবং বেশ ছোটখাটো একটা ছোট শহরের মতো আর কি। আচ্ছা, মোফাসিল শহর। তো ওখানকার যে বাসাটা তারা নিয়েছিল সেটা হচ্ছে ৪-৫ রুমের একটা বাসা এবং আশেপাশে কোনো বাসা নাই আর কি। বেশ খালি একটা জায়গা, মানে বেশ খালি জায়গা, বেশ দূরে, দূরে ঘরবাড়ি। তো ওই বাসায় ওঠার পরে ওরা যেটা ফেস করা শুরু করে, রাতের বেলা দেখে যে বাসা রাতের বেলা কেমন একটা শব্দ হয়, মানে ফসফস টাইপের একটা শব্দ দূর থেকে আসে, মানে কিচেন থেকে, বাথরুম থেকে, মানে চারপাশ থেকে কেমন একটা ফসফস সরসর একটা শব্দ আসতে থাকে এবং বেশ গন্ধ পায় তারা রাতের বেলা। গন্ধ অনেকটা প্লাস্টিক পুড়ে গেলে যেরকম গন্ধ, ঠিক সেই টাইপের একটা গন্ধ রাসেল ভাই। তো এইটা পাওয়ার পরে সবাই বাসার কিউরিয়াস থাকে যে ব্যাপারটা, বাট রাতের বেলা কেউ আর ঘুম থেকে উঠে, মানে যদি জানে বাসায় আর কেউ নাই, এরকম সময় কিন্তু কেউ রাসেল ভাই উঠে আর দেখতে যায় না কি হচ্ছে। বেশ কিছুটা ভয়ও পায়, নতুন জায়গা তো, একটু ফাঁকা আশেপাশে। তো যাক, এক সময় ওরা এটার সাথে ইউজ টু হয়ে যায়, জানে যে রাত্রে ২টো-৩টার সময় এরকম গন্ধ আসবে এবং শব্দ হবে। কমন থিং, এভরিডে পায় না। তো যেটা হয় যে ওরা একটা কাজের মেয়ে রাখে এবং কাজের মেয়ে মাঝামাঝি নাকি বাসা পরিষ্কার করার সময় কিছু লম্বা, লম্বা চুল পায় বাসায় এবং বাসার চুলগুলো বেশ, তো দেখে যে অ্যাভারেজে ওই যে কাজিনগুলা বা তার মা, তাদের কারোরই চুল এত লম্বা না। মানে বেশ, মানে বলছে যে চুলটা এতই লম্বা যে কোনো মানুষের মানে হাঁটু পর্যন্ত হবে। এটা খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার ছিল ওদের কাছে। যাক, এভাবে দিন চলে যেতে থাকে। তো এর মধ্যে একসময় সেই জোহার এক কাজিন ওই বাসায় আসে আর কি। তার নাম ছিল মিতু। তো সে বাসায় এসে থাকে এবং মনে করেন যে ওই টাইম স্পেন্ড করে ওদের সাথে। তো সে রাতের বেলা হঠাৎ শব্দ পেয়ে, সে যে মানে তার কাজিন যে ছিল তার নাম ছিল আয়েশা। তাকে বলে যে এরকম শব্দ হচ্ছে কোত্থেকে, রাতের বেলা কেমন একটা গন্ধ। সে বলে যে চুপচাপ শুয়ে থাক। এটা হয় বাসায় এরকম। একটু কিউরিয়াস হয়ে যে ব্যাপারটা কি, এরকম শব্দ, গন্ধ। তো কিউরিয়াস থাকে, বাট যেহেতু আয়েশা বলছে যে ঘুমায় যেতে, সে আর করে না, ঘুমায় যায়। তো ঐদিন চলে যায়। পরের দিন রাতের বেলা হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে সে দেখে যে এরকম শব্দ হচ্ছে, বাট বিছানায় মিতু নাই। তো সে উঠে যায়, আস্তে, আস্তে হেঁটে, হেঁটে যায়। দরজা খুলে ভয়, ভয় পাচ্ছে সে সময়। তো ঠিক ওই ডাইনিং রুমের কাছে গিয়ে দেখে যে কিচেনের যে দরজা সেটার সামনে মিতু পড়ে আছে উপুড় হয়ে। বেশ মানে বিকৃতিভাবে পড়ে আছে। এটা দেখে সে ভয় পায়, সে চিৎকার দেয়, তার বাবা-মা আসে। আসার পর তারা সবাই লাইট জ্বালায়, দিয়ে মিতুর কাছে যায়, যে তাকে উঠায় দেখে সেন্সলেস অবস্থায়। তারা কি করবে চিন্তা করে ডাক্তারকে ডাকবে। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে রাসেল ভাই, যেটা আমি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে যে ওদের বাসায় একবার রমজান মাসে একটা ছিল, বাবাকে আপনার বলে যে গেছিল ইফতারের একটা যে আয়োজন ছিল। তো সেখানে এক মসজিদের হুজুররা ডেকে, আসে। ডেকে আর কি তো পড়ে বড় যে হুজুর আপনি নাকি বাসাটাকে বন্ধ করে দিয়েন অথবা বাসায় আপনারা থাকাটা ঠিক হবে না। দুটোর একটা। হয় বাসা ছেড়ে দেন বা বাসাটাকে বন্ধ করে দেন। তো বলে, "কেন?" বলে, "এখানে একটু সমস্যা আছে। আমার মনে হচ্ছে সমস্যা আছে, একটা প্রবলেম এখানে।" তো তার বাবা এই জিনিসটা শুনে বলে, "কি সমস্যা?" বলে, "কিছু একটা আছে। আপনি মানে দুটোর একটা করে নেন। নয় বন্ধ দেন, নইলে চলে যান বাসা থেকে।" তো জোহার যে আঙ্কেল ছিল, যে সে এটা না শুনে সে যেটা করে যে সে বাড়িওয়ালাকে বলে যে, "আপনার বাসায় কি এরকম সমস্যা আছে? এবং আমরা তো আসলে এরকম শব্দ পাই।" তখন বাড়িওয়ালাকে খুব রাগ করে তাদের উপরে যে, "কি বলেন? উল্টাপাল্টা কথা, আমার বাড়ি বদনাম করার জন্য বলতেছেন, এইসব, এই সেই।" তো যাক, তো এই কারণে যখন মিতুকে অজ্ঞান অবস্থায় পায়, তো তার বাবা কি করে, ওই যে ফার্স্টে হুজুরকেই ফোন করেন যে, "আমার বাসায় এরকম গেস্ট এসেছিল এবং সে এরকম বেহুশ হয়ে গেছে।" তো তখন যেটা হয় যে ওই হুজুর আসেন নিজে রাতের বেলা। এসে আপনি দেখবেন যে এইসব মানে যারা নাকি একটু মানে মানে ধর্মীয় লাইনের লোক, তারা কিন্তু খুব হেল্পফুল হয়। আপনি একটা ডাক্তারকে রাতে ডাকলে আজকাল বাংলাদেশে খুব কঠিন। মানে এটা আমি নিজে খুব কঠিন পাওয়া। বাট আপনি একজন হুজুরকে ডাকেন রাতের বেলা, মোস্ট অফ দ্যা টাইম উনি চলে আসেন, হ্যাঁ? তো যাক, উনি চলে আসেন, এসে উনি দেখেন, দেখে দোয়া-টোয়া পড়েন, বলেন যে পানির ছিটা দেন মাথায় এবং বিভিন্ন দোয়া-টোয়া পড়েন। একসময় মিতুর হুঁশ আসে। বাট তখন হুজুর বলে যে, "থাক, ওকে এখন বেশি প্রেশার দিয়েন না। সে কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। আপনার পরে তাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার?" তার মিতুকে ও সময় প্রেশার দেওয়া হয় না। কয়েকদিন বেশ চুপচাপই থাকে সে। তারপর তাকে জিজ্ঞেস করে যে, "তোমার কি হয়েছিল?" তখন সে বলে যে, "যেটা ছিল রাতের বেলায় আমি এরকম শব্দ পাই। শব্দ পেয়ে মনে হয় যে কি একটা শব্দ আসতেছে এরকম, এবং গন্ধটা প্রকট হয়ে ওঠে এবং আমি কিসের একটা টানে আমি হেঁটে, হেঁটে চলে যাই ওখানে। তো আমি যখন কিচেনের কাছে যাই, ডাইনিং রুম থেকে কিচেনে দেখতেছি, তখন দেখতেছি যে কিচেনের ফ্লোরে আগুন জ্বলতেছে দাউ, দাউ করে। এবং সে আগুনটা মানে কোনো সোর্স নাই, মানে মানে কোনো সোর্স থেকে জ্বলতেছে না, মাটি থেকে উঠতেছে আগুন, হ্যাঁ? এবং একটা কাঠ পোড়া গন্ধ পাচ্ছি, কিন্তু মানে কোনো সোর্স নাই কাঠের। এবং হঠাৎ করে দেখে আগুনের ওই পাশে একটা মহিলা দাঁড়ানো। মহিলাটা বেশ ফর্সা গায়ের রং এবং সে, তার চুলগুলো অনেক লম্বা, মাথা থেকে অনেক লম্বা। এবং সে বিচিত্র ভঙ্গিতে তাকায় আছে এবং সে একটা, একটা করে চুল ধরে আগুনে পোড়াচ্ছে। এবং তার শরীরের একটা সাইড মনে হচ্ছে পুড়ে গেছে পুরা।
মানে তক্তাই তার পুরা। এটা দেখে সে আর সহ্য করতে পারে না। মহিলার ওই লোকটা দেখে সে সহ্য করতে পারে না, সেভাবেই পড়ে যায় ওখানে। আচ্ছা, এতটুকুই তার মনে আছে। তো এরপরে মিতুর এই ঘটনা শোনার পরে ওরা একটু কিউরিয়াস হয় যে এরকম জিনিস কেন দেখল, এবং শব্দগন্ধ সবাই বেশ ভয়ে থাকে বাসার। তো তারা খোঁজখবর নিয়ে জানতে পারে একটা দোকানদারের কাছে কাছাকাছি। বলে যে, "ভাই, ২০০১-১২ সালের দিকে এখানে ওই বাড়িটাতে, তখন টিনশেড বাড়ি ছিল। তো ওখানে একটা ম্যারিড কাপল উঠছিল আরকি বাসায়। তো ওই বাসায় তখন কোনো গ্যাস বা কিছু ছিল না, কেরোসিনের চুলায় রান্না হতো। তো লোকটা যখন কাজে যায়, ভদ্রমহিলা, নতুন সংসার, সে খুব মানে হাসি খুশিতে রান্না করত। ও তো একদিন ওই বাসা থেকে এরকম খুব মানে কেয়ারটেকার নাকি ওই বাসার পাশে যাচ্ছে, সে দেখে পোড়া গন্ধ খুব। হুম তো সে আসে, যে এসে দরজা ধাক্কাধাক্কি করে, খুলে না। মানে আগুনের ধোঁয়াও দেখা যাচ্ছে। দরজা ভেঙে ঢুকে যেয়ে দেখে যে মহিলাটা পুড়ে গেছে আগুনে। অর্ধেক শরীর পুরা ঝলানো। এবং এই মানে মানে সে সেন্সলেস। তো ওই লোকটা তখন তাড়াতাড়ি তার হাসব্যান্ডকেও কল দেয় এবং মহিলাকে নিয়ে হাসপাতালে যায়। তো মহিলা মারা যায় আরতি। সেই ভদ্রমহিলাকে নাকি মানে এমনভাবে এভাবে পুড়ছিল যে তাকে ভালোমতো গোসলও দিতে পারে নাই তারা। দাফনটা মানে অনেক কষ্ট আর কি। ঠিকমতো গোসলও হয় নাই, এভাবেই করে দাফন করা হয়েছে। এরপর থেকে নাকি বাসায় এরকম কিছু প্রবলেম আরকি দেখা যায় আরকি। আচ্ছা, এই ছিল ঘটনা। ঘটনা শুনে আসছি আমরা। নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম। আমি তানভীর বলছি। এসেছি সেন্ট্রাল রোড থেকে। বাবু ভাই, এইখানে হাফেজ সাহেব আছেন। তো হাফেজ সাহেব যেহেতু আছেন, আমি একটু মসজিদ রিলেটেড একটা বিষয় একটু আনবো। সেটা হলো যে কোনো একটা স্থাপনা আপনি রেগুলার যান, চেনেন, আপনার খুব কাছাকাছি। বাট এটা সম্পর্কে যখন আপনি অন্য কিছু শুনবেন, তখন আপনার ধারণাটাই পাল্টে যাবে। আমার এই ঘটনা মানে যেই মসজিদটার কথা আমি বলছি, সেটা আমার হোম টাউন, যেটা আমার হোম টাউন টাঙ্গাইল। তো টাঙ্গাইলের ঠিক আমার বাসার অপোজিটে হচ্ছে মসজিদটা। তো মসজিদটা হলো আপনার ২ টা রাস্তার মাঝখানে, মানে ২ টা রাস্তা গিয়েছে, তার মাঝখানে মসজিদ। অনেক বড় একটা কম্পাউন্ড। তার মাঝখানে মসজিদ, একটা পাশে এক মাদ্রাসা আছে এখন, আর একটা পাশে হলো ঈদগাহ। তার সাথে আবার একটা প্রাইমারি স্কুল আছে, যে স্কুলে আমি পড়েছি। আর ঠিক মসজিদটার সামনে আ হুজুর যিনি আপনার ইমাম সাহেব আছেন, উনার বাসা হলো ওইখানে। তার ঠিক সামনে রাস্তার সাথে লাগা হলো আপনার কিছু দোকান আছে, যেগুলো মসজিদ ভাড়া দিয়ে আছে। তো এই কিছুদিন আগে কোরবানি ঈদ হয়েছে। তো আমি একবার কোরবানি ঈদের ২-৩ বছর আগে ছুটিতে আমি টাঙ্গাইল গিয়েছি। তো যাওয়ার পর সকালবেলা ফজরের রাখতের সময় আমি নামাজ পড়তে যাই মসজিদে, যথারীতি আমার বাসার সাথে। তো নামাজ শেষ হওয়ার পরে সাধারণত ফজরের নামাজে ফরজ পড়ার পরে কিছুক্ষণ তাসবিহ পড়া হয়। তারপরে ইমাম সাহেব দোয়া ধরেন। তো দোয়া শুরু করার আগে উনি খুব বয়স্ক এবং মানুষ, এবং খুব মানে আমরা উনাকে খুব রেসপেক্ট করি। উনি বললেন যে, "দেখেন, আজকে তো ঈদের দিন, আপনাদের এখানে মুরুব্বিরা অনেকে আছেন। আ আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন।" তো বলল যে, "দেখেন, আপনারা তো আপনাদের যে ছেলেপেলে যারা আছে, সন্তানরা যারা আছে, আজকে ঈদের দিন গান-বাজনা বাজায় এবং সারারাত গান-বাজনা বাজায়। এই মসজিদে তো আমরা ছাড়াও আরো অনেকে নামাজ পড়েন। তাদের অসুবিধা হয়। তো আপনারা যদি, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে, আপনাদের যারা আ আপনাদের সন্তানরা বা যারা মিউজিক এগুলা বাজায় রাত্রে, তো তারা যেন একটু কম বাজায় বা তাড়াতাড়ি শেষ করে দেয়।" এটা নিরুৎসাহিত করলেন উনি। তো আমি বিষয়টা শুনলাম যে উনি যেই কোটটা করলেন যে, আমরা ছাড়াও আরো অনেকে নামাজ পড়ে। তো এই বিষয়টা নেওয়ার পরে হলো যে আমি অনেকগুলো সূত্র আমি একসাথে করলাম। জাস্ট ফার্স্ট হলো অনেক ছোটবেলায় ওই যে মাঠটা, ঈদগাহ মাঠে, ওখানে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, অনেক কিছু খেলাধুলা করতাম। আমার খুব ছোট তখন। তো একদিন আমি সন্ধ্যার সময় আমাদের নিয়ম তখন যে সন্ধ্যা আজান দিবে, সাথে, সাথে বাসায় চলে যেতে হবে। তো যথারীতি আজান দিয়েছে, আমি বাসায় চলে গিয়েছি। তো হঠাৎ করে আমার খেয়াল হলো আমি স্যান্ডেলটা রেখে এসেছি মাঠে। এখন স্যান্ডেল তো আনতে হবে আমি আবার দৌড় দিয়ে, কারণ যেহেতু বাসা কাছে, আমি দৌড় দিয়ে স্যান্ডেলটা আনতে যাই। তো যথারীতি স্যান্ডেলটা আমি যখন ওইখানে নেই, ঠিক মসজিদের সামনে ইমাম সাহেবের যে বাসার কম্পাউন্ডটা, ওখানে কিন্তু প্রচুর গাছ আছে। তার পাশেই মাঠটা। তো হঠাৎ করে একটা দমকা গরম একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগে। তো লাগার পরে আমার জানি কেমন একটা অনুভূতি হয়। কেমন একটা অনুভূতি, এবং বাসায় যখন যাই, যাওয়ার পরে হলো আমি ১ম এ অজ্ঞান হয়ে যাই। এরপরে হলো যে আমার চোখ উল্টে যায়, তারপরে জ্বর আসে, এবং মানে খুব ম্যাসাকার একটা অবস্থা। তো সাথে, সাথে আমার আব্বা, আমার আম্মা উনারা আমাকে দেখে বললেন যে, "কি করবেন? কি হয়েছে?" আমি বললাম যে, "আমি এই হয়েছে।" তো তখন অনেকেই, এটা আরেকটা নতুন টার্ম আমি আজকে বলব, সেটা হচ্ছে যে আমি শুনেছি সাপে বাতাস লেগেছে। আমাকে বলল যে ওর বোধহয় সাপে বাতাস লেগেছে। কোনো পড়া মানে হুজুরের কাছে বা কোনো কারো কাছে, আমাদের এলাকায় একজন ছিল যিনি এই ঝাড়ফুঁক করতেন। তো উনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে আ আ আপনার ঝাড়ফুঁক করে তারপরে তাবিজ দিয়ে আমাকে ওটা রিকভার করেন।
এখন আমি বুঝতে পারলাম আসলে সাপে বাতাস ওটা আমাকে হয়তোবা বোঝানোর জন্য বা তখন ওটাকে ওভারকাম করার জন্য। এখন হয়তোবা আমি যেটা মনে করলাম যে যেহেতু অন্য কারো কেউ নামাজ পড়ে বা ওখানে অন্য কারো এক্সিস্টেন্স আছে, তারাই হয়তোবা এই ধরনের কোনো কিছু আমার সাথে করতে চেয়েছিল। তো এরপরে এই বিষয়টা আমি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করি, যখন হুজুর বলার পরে। তো আমার বড় ভাই মুচকি হাসি দিয়ে বলে যে, এই মসজিদের ওখানে যে পাশেই ঠিক টিউবওয়েল আছে, তখন অজু করার জন্য এই টিউবওয়েলটা ইউজ করা হতো। তো বলে যে একদিন রাত ৩টার সময় আমি বাইরে কোনো কারণে ছিলাম, আমি টিউবওয়েলের ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমি ওই টিউবওয়েলে কিন্তু পানি খাওয়ার একটা স্টাইল আছে যে টিউবওয়েলের ওখানে হাত দিয়ে চাপ দিতে হয়, একা একটা সেলফ যেটা। তো পানি খেতে যেয়ে হঠাৎ করে ও খেয়াল করল যে ওর মাথা থেকে কে যেন সামনে একটা ঢিল পড়ল। তো ঢিল পড়লে এত রাত ৩টার সময় আশেপাশে কে ঢিল দিবে? তো সে আশেপাশে তাকিয়ে দেখল যে না, কেউ তো নেই। তো হয় চিন্তা করল যে কেউ হয়তোবা দুষ্টুমি করে ঢিল দিয়েছে, এত রাতে আমি পানি খেতে এসেছি। তো সেকেন্ড টাইম সে যখন আবার অ্যাটেম্প নেয়, তখন ঠিক ওপর থেকে ওপর একটা কাঁঠাল গাছ ছিল রাসেল ভাই। একটা ইটের অর্ধেক অংশ এটা কোনোভাবেই স্ট্রেট ওর মাথার ঠিক সামনে স্ট্রেট পড়ল। তো কাঁঠাল গাছের থেকে সরাসরি একটা আদলা ইট এটা পড়া একেবারে অ্যাসার্ট ব্যাপার। এটা যখন ও দেখল সাথে সাথে সে দৌড়ে চলে যায়, বলে যে ওখানে সামথিং কিছু একটা আছে। এই ঘটনার পরে আমি ওই ঠিক পাশেই যে দোকান যেগুলো আছে, তো ওখানে একটা ফার্মেসি আছে, উনি এক বড় ভাই আমাদের এলাকারই। তো উনার সাথে আমি কথা বলছিলাম যে এরকম ঘটনা, ইমাম সাহেবকে এটা বললেন। তো তখন উনি বলে যে দেখেন, আমাকে বলল যে দেখো এরকম এক্সপেরিয়েন্স আমারও আছে। তাই বললাম যে কি হয়েছে? তো বলল যে তুমি তো জানো এখানে একটা মাছের আড়ত ছিল বড়, আপনার ওই যে বাঁশের বেড়া দেওয়া। তো বলল যে আমি ওখানে একা থাকতাম রাত্রেবেলায়। তো একদিন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখি যে পাশে যে উজুখানা আছে, সেখানে প্রচুর কোলাহল এবং শব্দ হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এত রাত্রেবেলায় এই উজুখানায় ট্যাপ ছেড়ে দিয়ে কি করে? তো উনি আর বের না হয়ে ওই যে বাঁশের যে বেড়াটা আছে সেখান থেকে একটু ফাঁক করে দেখে যে অনেক বড় বড় লম্বা পাঞ্জাবিওয়ালা মানুষ ওখানে উজু করতেছে, সিরিয়াল ধরে মসজিদে ঢুকতেছে। তো উনি ফার্স্টে চিন্তা করে যে তবলিগের কোনো জামাতে এসেছে কিনা। তো হতে পারে, কিন্তু মানে তাদের সবগুলোই হচ্ছে হলো অব্যয়, চেহারা বোঝা যায় না, একটু অস্বাভাবিক। তো সকালবেলা যখন উনি ফজরে নামাজ পড়তে যেয়ে দেখে যে ওখানে মসজিদে কোনো জামাত-টামাত কোনো কিছুই নাই, তাবলিগের জামাতে যেই গ্রুপ। তো তারপরে উনি যিনি আজান দেয় উনাকে জিজ্ঞেস করল যে, "কোনো জামাতে এসেছেন?" বলল যে, "না, জামাত তো আসেনি।" তো বলল যে, "তাহলে আমি এটা কাকে দেখলাম আমরা?" এর পরবর্তী সময় সে আরেকজন এরকম একটা এক্সপেরিয়েন্স, এরকম দৃশ্য দেখে। আমার দেখার পরে উনি মসজিদের যে সিকিউরিটি যে এক ভদ্রলোক ছিলেন উনাকে জিজ্ঞেস করে। তখন ওই সিকিউরিটি বলল যে, "ভাই আমি তো এখন মসজিদে থাকা বাদ দিয়েছি।" কেন বাদ দিয়েছে? কারণ হচ্ছে হলো যে সে ওই মসজিদের যে দরজার সময় সেই দরজার সামনে বেশ কয়েকদিন ঘুমিয়েছিল। এবং তাকে কে যেন উঠিয়ে দিয়ে ভেতরে রেখে দিয়েছিল। এবং একদিন সে পরপর কয়েকবার করার পর তাকে একবার লাথি দিয়েও ফেলে দিয়েছিল। এই মসজিদটা ১৮১৭ সালের। দ্যাট মিনস ২০০ বছর আগের। এবং ইমাম সাহেবের ছেলেকেও পজেস করা হয়। পরবর্তী সময়ে আরও অনেক কিছু আমি শুনেছি। তো আমার কাছে জিনিসটা একেবারে খুব পরিচিত একটা জায়গা, এখন আমার কাছে যেন কেমন অপরিচিত হয়ে গেছে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আমাদের আজকের প্রথম অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন একটু যদি বলতেন আমাদেরকে। ভাই ধন্যবাদ আপনাকে। লিসেনার, আমি যুক্তিসঙ্গত কোনো কারণে নামটা বলছি না। আমি মিরপুর ২ নাম্বার থেকে এসেছি। আর পেশায় একজন শিক্ষকতা করি। মিরপুর ১১ নাম্বারে আমি শিক্ষকতা করি। আর মূলত আমার যে ঘটনাটা একটা আমাকে নিয়েই। আমি এই ঘটনা নিজে ভিকটিম ঘটনাটা। আজ থেকে আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে ৫ থেকে ৬ বছর পূর্বে। যখন এমন এক সময় ছিল যে আমি জিন, ভূত এগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই, এখন যেভাবে আমাকে দেখছেন আমি আসলে এরকম ছিলাম না একসময়। মানে যেভাবে আমাকে দেখা যাচ্ছে সেভাবে আমি একসময় ছিলাম না। আমি এরকম জুব্বা পড়তাম বা পাঞ্জাবি জাতীয়, এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল। আর ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বশ করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে। এবং আমি এটা নিয়ে বেশ দীর্ঘদিন আমাদের যে এলাকার সাধারণ যে লোকাল যারা মাওলানা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতাম। তারা বিভিন্ন ধরনের আমল আমাকে বলত যে, "তোমরা এই আমলগুলো করলে বা তুমি এই আমলটা করলে এটা হয়তোবা পাবে।" তো এক মাওলানা আমাকে একটা আমল দিয়েছিল। তো এটা বলল যে, "তুমি এটা ৪১ জন যদি করতে পারো এবং প্রতিদিন রাতে এটা ১০০০ বার করে পড়তে হবে।" তো কিছুদিন করে করেছিলাম, কিন্তু আমার আর সাহসতা কুলালো না যে আমি এটা কন্টিনিউ করে যেতে চাই। তো আমি মাঝপথে এটা বাদ দিয়ে দিলাম। এরকম ১৮ থেকে ২০ দিন করার পর এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এক পর্যায়ে আমার বিবাহের একটা মুহূর্ত চলে আসলো। বিবাহের জন্য আমার পাত্রী দেখা হলো। তো বিবাহের একটা মুহূর্তে, বিবাহর ১ মাস পূর্বে কোনো এক রাত্রে
আমাকে দেখানো হলো যে আপনার বিবাহতে কোনো জটিলতা আছে। এটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হলো। তো যখন দেখানো হলো, তো এখন এই জিনিসটা আমি নেগলেক্ট করলাম যে হয়তোবা স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছু দেখি, অনেক কিছু ঘটনা ঘটতে পারে এই জাতীয়। তো এটা আমি ইগনোর করে গেলাম, যেটা কিছু না। আচ্ছা। তো বিয়ের ১ মাস পূর্ব থেকে এর একটা প্রাদুর্ভাব দেখা গেল। যেমন আমার হবু ওয়াইফের চুল স্বাভাবিকভাবে পড়ে যাওয়া। তার চুল অনেক বড় ছিল। স্বাভাবিকভাবে চুলগুলো পড়ে যেতে শুরু করল এবং আমার ভেতরে একটা দুর্বলতা কাজ করল। আমার শরীরটা ভার হয়ে আসা শুরু করল। তো অনেকে যারা মুরুব্বি, বিশেষ করে আমার মা এবং আশেপাশের যারা মুরুব্বি, তারা বলল যে বিয়ের আগে মেয়ের এরকম স্বাভাবিক চুল পড়ে যাওয়া এটা একটা অকল্যাণ জাতীয়। তো আমি জিনিসটা চিন্তা করলাম হয়তোবা মুরুব্বিরা এই জাতীয় কোনো কথা বলতে পারে যে হয়তোবা শুনে আসছে তার আগে থেকে। তো এই জিনিসটাকে ইগনোর করে দিলাম যে না, এটা বিশেষ কিছু না, এই জাতীয় নিয়ে আমার চিন্তা করা উচিত না। তো বিবাহ হলো আমার। বিবাহ হওয়ার পরে বিবাহর ১৮ দিনের মাথায় আমি কোনো একদিন আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে তার ১ম সিম্পটম আমার ভিতরে দেখা যায়। সেটা হলো আমি যখন হাঁটতে যাচ্ছিলাম, হেঁটে যাচ্ছিলাম। তো এর আগে একটু বর্ণনা করে নিই রাসেল ভাই। সেটা হলো আমার বাসা থেকে আমার শ্বশুর বাসার দূরত্ব ১০ থেকে ১৫ মিনিট। হেঁটে যেতে লাগে। রিকশায় গেলে ৫ মিনিট যথেষ্ট। তো আমি হেঁটে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ পায়ে আমার কাঁটা জাতীয় একটা জিনিস ফোটে। তো ওটা আমি ইগনোর করি যে হয়তোবা কাঁটা জাতীয় কোনো জিনিস ফুটে থাক, এটা কিছু না, বিষয় কিছু না। চলে গেলাম, সেদিন রাত্রে স্বাভাবিক হলাম। সকালে আর আমি বেড থেকে উঠতে পারি না। আমার শরীরটা ভার হয়ে গেছে। আমি শরীর প্রতিটা পয়েন্টে বা জায়গাগুলো, বিশেষ করে জয়েন্ট পয়েন্ট যেগুলো, এগুলো প্রচুর পেইন শুরু হয়ে গেল। তো সে অবস্থায় আমি উঠতে পারলাম না। কোনোরকম আমাকে ধরে উঠানো হলো। আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করল উঠাতে। তো এক পর্যায়ে আমার বাবা বলল একটি ডাক্তার দেখাতে। তো আমি আমাদের লোকাল যে ডাক্তারগুলো, আগে খালিশপুর এলাকায়, আমি আগে বলিনি আমি হলাম খালিশপুরের বাসিন্দা। এটা খুলনায় অবস্থিত। তো এক পর্যায়ে লোকাল ডাক্তারগুলো আমি দেখালাম। তো লোকাল ডাক্তারগুলো দেখানোর পরে তারা আমাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো দিল। বললে, "এগুলো আপনি খান, খেলে হয়তোবা আপনি সুস্থ হয়ে যাবেন। এটা কোনো বিশেষ কিছু না।" তো যখন আমি এগুলো গ্রহণ করা শুরু করলাম, ১ সপ্তাহ কেটে গেল কিন্তু আমার শারীরিক কোনো উন্নতি হলো না আসলে। বরঞ্চ আরও অবনতি হতে লাগল। এখন এরকম অবস্থায় চিন্তা করলাম যে তাহলে লোকাল ডাক্তার না দেখে হয়তোবা ভালো কোনো ডাক্তার আমি দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে ওই একটা বছর ঐরকমই অতিক্রম হলো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখালাম। ইভেন এমনকি ঢাকায়ও আসছি। আমি রিসেন্টলি ঢাকায় এসেছি। পূর্বে আমি বিভিন্ন ডাক্তার এখানে এসেছিলাম। বিভিন্ন বড় হাসপাতালগুলাতে গিয়েছি। তো তারাও আমাকে মেডিসিন দিয়ে দিল, প্রেসক্রিপশন করে দিল। বলল যে এটা বেশি কিছু না, জাস্ট একটা পেইন। এটা আপনি কিছু টেস্ট দিল আমাকে টেস্ট করানোর জন্য। কিছু এক্স-রে করলাম। এক্স-রে করার পর বলল যে না, স্বাভাবিক কিছু নেই। পায়ে কোনো সমস্যা মনে হয় না নেই আপনার শরীরে। তো আপনি এই মেডিসিনগুলো ক্যারি করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো এভাবে আমি মেডিসিন ক্যারি করা শুরু করলাম। মেডিসিন যখন ক্যারি করেছিল তখন অবস্থার আরও পরিবর্তন হতে লাগে। মানে ভালোর দিকে না গিয়ে ওটা খারাপ দিকে আরও যেতে লাগে। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে মেডিসিনগুলো আমি খাচ্ছি শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করতেছে কিনা, ইফেক্ট করতেছে কিনা। তো এরকম আস্তে ফ্রাস্ট্রেশন হওয়া শুরু হয়ে গেল আমার ভেতরে। ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না। আর শিক্ষকতা অনেক আগে থেকেই করি, প্রায় ১০ বছর ধরে শিক্ষকতা করতেছি। ইংরেজি পড়াচ্ছি। আমি খালিশপুরে আমার নিজস্ব কোচিং ছিল। তো আস্তে ফ্রাস্ট্রেশন হয়ে যায়। কোচিং যাওয়াও বন্ধ হয়ে যায়, ভালো লাগে না, খাওয়া-দাওয়া ভালো লাগে না, মাথা ঝিম পড়ে, শরীরটা ভার হয়ে যাচ্ছে। এই জাতীয় বিভিন্ন ঘটনা আমার সাথে ঘটতে শুরু করল। যে মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব? কোনো ওয়ে নেই। তো এরকম এক পর্যায়ে কোনো একদিন আমি আমার বন্ধুর দোকানে বসেছিলাম। বন্ধুর নাম হলো শাকিল। শাকিলের দোকান, কম্পিউটারের দোকান। সেখানে বসেছিলাম। এমন মুহূর্তে এক লোক আসলো, যে লোককে আমি কোনো সময় দেখিনি আগে। তো এসে তিনি আমাকে ইন্ডিকেশন করে ডাক দিল। ডেকে বলল, "আপনি একটু বাইরে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে।" তো আমার আশ্চর্য লাগলো যে এখানে আমরা ৩টা লোক বসে আছি, যে ৩ জনকে ডাক না দিয়ে কেন উনি আমাকে ডাক দিল। তো আমি আসলাম। তখন উনি বলল যে, "আপনার কোনো একটা সমস্যা আছে।" বললাম যে, "কি জাতীয় সমস্যা?" সে বলল, "আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে, কিন্তু সে আসতে পারতেছে না। এখন আসতে চাচ্ছে, কিন্তু সে আসতে পারতেছে না।" তো আমি চিন্তা করলাম যে সে কথাটা আমার মনে পড়ে গেল যে হয়তোবা আমি একসময় জিনের একটা সাধনা করতাম, কিন্তু সাধনা করতে ছেড়ে দিয়েছি। এর ভিতরে একটু কথা বলে নি রাসেল ভাই, যে সাধনা যখন করতাম আমি, কিছুদিন করার পরে এই রাতে যখন ঘুমাতাম, তো বিভিন্ন ধরনের আমার গায়ে শব্দ আসতো, চড় আসতো অনেক সময়। গালে চড় পড়তো, পিঠের উপরে চড় পড়তো। স্বাভাবিক সকালে গালগুলো ফুলে যেত,
এটা মা যখন জানতে চাইতো কেন, বললাম যে হয়তো বা কোনো পিঁপড়া বা কোনো বিষাক্ত কোনো কিছু কামড় দিয়েছে এই কারণে। এই জিনিসগুলো আর আমি তাকে বলতাম না, মাকে ইগনোর করতাম, ইগনোর করে দিতাম। ওয়াইফ জানতে চাইতো, ওটা আমি ইগনোর করে দিতাম। তো ওয়াইফ আমার একদিন বলল যে না, এটা আপনার কোনো কিছু না, আপনার হয়তোবা আপনি কোনো কিছু লুকাচ্ছেন এখানে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি একটা জিনিস লুকাচ্ছি। তখন ওয়াইফকে কথা বললাম, তো আমি রাসেল ভাই, আমি সে জায়গায় চলে যাচ্ছি। তো উনি লোকটা যখন আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলল যে আপনার একটা সমস্যা আছে, আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে, কিন্তু কোনো হয়তোবা ওই সে খুঁজে পাচ্ছে না বা আপনি কিছু করতে পারতেছেন না বিধায় সে আসতে পারতেছে না। হয়তোবা সে আপনাকে একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে। তা আমি এই জিনিসটা হিসাবটা তখন মিলে গেল যে অলরেডি আমার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তা আমি আসলে এই ক্ষতিটার ভিতরেই আছি। এটা অনুভব করলাম যে তার কথার সাথে কথাটা মিলে গেল। তা আমি যখন তার পরিচয় জানতে চাই, তখন তিনি তার পরিচয়টা দেন না। উনি বলেন যে আমি আপনাদের বাসায় যাব। ঠিক আছে, ওয়েলকাম, আপনি আসেন। কবে আসবেন? বলে কালকে আসব। তো কালকে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল উনি চলে আসলো। আসার পরে আমার বাসাটাকে পর্যবেক্ষণ করলো এবং আমাকে একটা তাবিজ দিয়ে গেল। বললে এটা আপনি রাখবেন, তাহলে হয়তোবা এই জাতীয় শক্তি থেকে বা এই জাতীয় যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতি থেকে হয়তোবা কিছুটা আল্লাহ যদি মাফ করে, মাফ করতেও পারে। তা আমি তাবিজটা স্বাভাবিক রাখলাম এবং রাখার সময় উনি বলে দিলেন যে আপনি তরকারিতে কিছু কিছু খাবার খালেন না। যেমন হলুদ খেতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না, এই জাতীয় জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিল আমার জন্য। তো সেভাবে মানলাম, কিছুদিন মানার পরে আর স্বাভাবিক হলাম না। তো কোনো একদিন আপনার কি তাবিজটার পরে অবস্থা ভালো হচ্ছিল? তাবিজটা যখন আমি ইউজ করতেছিলাম রাসেল ভাই, তো ইউজ করার পরে কিছুটা অবস্থা উন্নতি হয়েছিল, কিছুটা উন্নতি হয়েছিল। তো কোনো এক কারণে তাবিজটা একদিন ঘুমের মাধ্যমে, যখন আমি রাতে ঘুমাই, সকালে উঠে দেখি যে তাবিজটা আমার নেই হাতে, হারিয়ে গেছে। হারিয়ে গেছে কোনো একভাবে। এটা আমি জানি না কিভাবে, আজ পর্যন্ত খুঁজে পেলাম না। ওয়াইফকে জিজ্ঞেস করলে ওয়াইফ বলে না, আমি বিছানায় তো সকালে আসলে গোছগাছ করার সময় অনেক সময় হয়তোবা পড়ে যেতে পারে, এটা ধাক্কা। বুঝলাম যে তাবিজটা হারিয়ে গেছে। এখন উনি আমাকে হারিয়ে যাওয়ার পরে এখন আমার অবস্থা সে আগের মতো খারাপ হতে শুরু করলো। ইভেন আরও ডিটোরিয়েটিং হয়ে গেল, আরও হানিকর হয়ে গেল। এখন এমত অবস্থায় কোনো উপায় না পেয়ে ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম আরও, যে কি করব, এবং বড় বড় ডাক্তার দেখলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, কিন্তু আমার তো কোনো ওয়ে হলো না, বা আমি কোনো ওয়েকে গেট করতে পারলাম না যে কি করব এখন আমি। তো এবং একসময় সেই দোকানে, যে দোকানে শাকিলের দোকানে বসেছিলাম, ওই দোকানে যখন বসে আছে, তখন আমার এক বন্ধু সুজন, সে বলছে যে তুমি আমাকে একটু সময় দিতে পারো? বললাম কেন? তো তোমাকে আমি এক চাচার কাছে নিয়ে যাব। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাব। তো অ্যাজ ইউজুয়াল আমি গেলাম তার পরের দিন। তো যাওয়ার পরে চাচার একটু বলে দেই, চাচার নাম হলো শহীদুল ইসলাম, উনি খালিশপুর কিচেন জুট মিলে শ্রমিক। তো ওইখানে যখন আমি গেলাম চাচার কাছে, যাওয়ার পরে চাচা আমাকে দেখামাত্রই বললেন যে, "আপনি ওই বেডে বসেন। এই বেডে না বসে ওই বেডে বসেন। তখন একটু সুবিধা হবে।" মানে আপনি মেসে গিয়েছিলেন, সেই মেসে উনি একটা অন্য বেডে বসতে বললেন। তো বলল, তো আমার একটা অবাক হলো যে, এই কেন চাচা এই বেডে বসতে না বলে ওই বেডে বসতে বললেন? তো আমি বসলাম। বসার পরে আমি সেই বন্ধুকে বললাম, সুজনকে বললাম যে, "সুজন, তুমি আমার বিষয়ে একটু বলো তাকে।" তো সুজন যখন চাচাকে বলল যে, "দেখেন তো চাচা, আমার এক বন্ধু, সে বিগত এরকম" ঠিক আছে, আপনার সমস্যার কথা বলল। বলার পরে চাচা তখন কি করল, মানে এটা আমার আসলে না দেখলে বিশ্বাস করার মতন না রাসেল ভাই জিনিসটা। যে চাচা গ্লাস পানি নিলেন, পানির অর্ধেক পানি ফেলে দিলেন। অর্ধেক পানি ফেলে দিয়ে হাতে কি যেন একটা সুরার মতো পড়লেন, পড়েই ফু দিলেন। ফু দেয়া মাত্র আমরা যেরকম মোবাইলে কথা বলি রাসেল ভাই, উনি ঠিক গ্লাসটা নিয়ে কানের কাছে নিয়ে ঠিক এইভাবে কথা বলতেছেন এবং তার হাতটা নড়তেছে। এবং যখন হাতটা নড়তেছে তখন আমাদেরকে বলেছিলেন যখন আমি কথা বলবো তখন আমার হাতটা চেপে ধরতে। তো আমরা ওখানে উপস্থিত ২-৩ জন ছিলাম। আমার হাতটা চেপে দেওয়ার পরও হাতটা প্রচুর পরিমাণ নড়তেছে। কিন্তু আমরা ঠেকায় রাখতে পারতেছি না। তো উনি একটাই কথা বললেন যে আপা, এমুক নামের স্থানে এমুক নামের লোকের কি সমস্যা? এখন কাকে আপা করলেন এই জিনিসটা আমরা আর বুঝতে পারিনি। যে কাকে তিনি আপা করে সম্বোধন করলেন। তো উনি যেটা জানালেন যে হ্যাঁ, ওর একটু সমস্যা রয়েছে। ও একসময় একটা সাধনা করত, করতে, করতে সে ছেড়ে দিয়েছে। তো ওকে স্বপ্নের মাধ্যমে ক্ষতি করা হয়েছে। তা আমি যখন ক্ষতিটা জানতে চালাম যে, "চাচা একটু খুলে বলেন ক্ষতিটা কেমন হয়েছে আমার?" তো চাচা বলল, "আপনাকে স্বপ্নের মাধ্যমে চিলের মাংস খাওয়ানো হয়েছে।" তা আমি একটু শুনে স্টনিশ হয়ে গেলাম যে চিলের মাংস খাওয়া কিভাবে খাওয়া স্বপ্নে আমার, কিভাবে খাওয়ায় মানুষকে? তো একটু অবাক হয়ে গেলাম কিছুটা যে চিলের মাংস। তারপর বিশ্বাস করে নিলাম। তো উনি বলল যে, "সেই জিনিসটা আপনার শরীর থেকে বের হওয়া না পর্যন্ত আপনি সুস্থ হবেন না। কোনো সময় সুস্থ হবেন না। এই মেডিসিন যাই করেন, কোনো কিছু আপনার কাজে লাগবে না।" হবে না। তো উনি আমাকে নিয়ে নেওয়ার পরে রুমটা সম্পূর্ণ অন্ধকার করে দিল। অন্ধকার করে আমি যে বেডে বসেছিলাম,
সেই বেডে আমাকে শোয়ায় দিল। তা আমি শুয়ে রইলাম এবং শোয়ানোর পরে আমার যে নাভিটা, শার্টটা একটু উঠিয়ে দিল। উঠিয়ে নাভিতে দেখলাম কিছু পানি দিল। পানি পড়ে দিল এবং কিছুটা আমি হাতের একটু ইশারা মানে পড়লাম যে হয়তোবা নাভিতে উনি কোনো কিছু করতেছেন। যেখানে নাভি তো বন্ধ, নাভিতে কোনো ছিদ্র নেই, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ৫-৭ মিনিট পরে দেখলাম আলো জ্বালানো হলো। আর উনি আমাকে দেখালেন যে আপনার নাভি থেকে এই যে মাংসগুলো বের হয়েছে, প্রায় সেখানে মানে পচা মাংস একটা। মাংস প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম এরকম একটা মাংস। মাংস একটা স্তূপ বের হলো ওখান থেকে। তো এটা দেখানো আমাকে দেয়া হলো বলে এই জিনিসটা আপনাকে স্বপ্নে খাওয়ানো হয়েছিল, এই কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন। আপনি যেকোনো মেডিসিন গ্রহণ করলে আপনার কাজ হচ্ছে না। তো যখন এটা আমার শরীর থেকে বের হয়ে আসলো রাসেল ভাই, তখন আমি একটা অনুভব করলাম যে আমার শরীর থেকে কি যেন একটা জিনিস বের হয়ে গেছে। এটা আমি অনুভব করলাম তখন, যে কি যেন একটা জিনিস আমার শরীর থেকে বের হয়ে গেছে। একটা শরীরটা ফ্রি হয়ে গেছে, আগের মতো নেই। তারপর চাচা আমাকে কিছু নির্দেশনা দিলেন এবং আমাকে বললেন একটা তেল এনে দিতে। তো তেল এনে আমি আনলাম, আনার পরে বলল যে এটা আগামীকালকে তেলটা নিয়ে যাবেন। তা আমি চিন্তা করলাম যে তেলটা আমি দিয়ে আসলাম, তেলটা তো সঙ্গে, সঙ্গে এর আগে যাদের কাছে গিয়েছিলাম, অনেক হুজুরের কাছে গিয়েছি, যেটা আমি মাঝখানে বলতে ভুলে গেছি। তারা সঙ্গে, সঙ্গে পরে ফু দিয়ে দিত তেলটা লাগানোর জন্য। সঙ্গে শরীরে যেখানে, যেখানে সমস্যা আছে সেখানে আপনি লাগাবেন। তো চাচা সেদিন রাতে আর তেলটা দিল না আমাকে। তো তেলটা না দিয়ে আমাকে বলল যে আগামীকালকে আপনি আসেন। তা আমি যখন আগামীকালকে সেই বন্ধু সুজন বন্ধু ওকে নিয়ে আমি যখন আবার গেলাম সেখানে, তখন আমাকে তেলটা দেয়া হলো এবং তেলে আমি দেখলাম যে ওইখানে কিছু আয়াত লেখা রয়েছে। সরিষার তেলে কিছু আয়াত লেখা রয়েছে ভিতরে। তো যখন আমি কারণটা জিজ্ঞেস করলাম যে আমার বন্ধুর কাছে, সে ১ম আমাকে বলতে চাইল না। কারণ এই জাতীয় বিশ্বাস ঘটনা আসলে জিন বা পরীর বশ জাতীয় ঘটনা কেউ কাউকে সাধারণত বলে না আসলে। তা আমি তার কাছে মানে করলাম, জিদ করলাম যে, "সুজন, তুমি যদি চাচার বিষয়ে কোনো কিছু জেনে থাকো আমারে একটু বলো।" তো বলল যে, "উনি একজন আনএডুকেটেড।" যখন এই কথা বলল আমি একটু অবাক হয়ে গেলাম যে, আনএডুকেটেড? তাহলে এই কি সুন্দর আয়াত লেখা, আয়াতটা আরবিতে লেখা। তো এই আয়াতটা কিভাবে লেখল? তখন আমার একটা চিন্তা আসলো যে উনি একজন আনএডুকেটেড পারসন। তাহলে আয়াতটা কিভাবে আসলো? তো সে আমাকে বর্ণনা করল যে এই জিনিসটা যখন হয় তখন রাত্রে ওই পরীরা এসে আয়াতগুলা লিখে দিয়ে যায় এবং চাচা সকালে ফজরের নামাজ পড়ে ওই আয়াতগুলা কেটে কেটে বোতলে ভরে দেয় এবং যার যেটা সেটা তাকে দিয়ে দেয় এবং ইউজ করতে বলে। এইভাবে অনেক মানুষ উপকার পেয়েছে। তা আমিও পেয়েছিলাম। তো চাচার ঘটনা যখন জানতে চাই যে এই জিনিসটা উনি কিভাবে করে বা পরীকে কিভাবে আনলো, তখন সে আমাকে ছোট্ট একটা ঘটনা বলে, আমি এটা সংক্ষিপ্তভাবে বলতে চাই যে চাচার নিজের গ্রাম হলো দরিশাল। বরিশাল গ্রামে চাচা ছোটবেলা থেকে একটু দুষ্টু প্রকৃতির, একটু দুষ্টু স্বভাবের। দুষ্টু স্বভাবের হওয়াতে উনি প্রায় রাত্রেই অধিকাংশ রাত্রে ঘুরে ঘুরে বেড়াতেন। বাসায় রাত্রে লেট করে আসতেন। তো কোনো একদিন উনি দেখতে পারেন যে তার গ্রামে একটা দিঘি ছিল। দিঘিতে উপর থেকে, আসমান থেকে কিছু মেয়ে আকৃতির পরী জাতীয়, পরে বর্ণনা পেয়েছে পরী, এরা আসমান থেকে নেমে এসছে, নেমে এসে ওই পুকুরে তারা তাদের গায়ের যে ওড়না জাতীয় ছিল ওটা রেখে, সাদা ওড়না জাতীয় যেটা ছিল এটা রেখে তারা পুকুরে ওই দিঘিতে গোসল করা শুরু করল। তো চাচা এই দৃশ্যটা যখন দেখতে পায় তখন সাহস করে চলে যায় যে একটা পরীর সেই ওড়না, ওই ওড়নাটা হাতে ধরে। ধরলে অন্যান্য পরীরা যে যার মতো অবস্থান করে তারা চলে যায়, কিন্তু ওই পরীটা পানি থেকে বা জল থেকে উঠতে পারে না। না পারলে তাকে বলতেছে যে তুমি এখান থেকে চলে যাও। পরীটা তখন বলল যে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলব। চাচা বলল যা হবার তাই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যাব না, এটা আমি দেব না। তখন সে বলল যে তুমি কি চাও? পরীটা বলল তুমি কি চাও? তো চাচা বলতেছেন যে আমি চাই আপনি আমার কাছে থাকবেন, যে কোনোভাবে। তো ওই যে কাপড়টা চাচা কি করল, তার বাসায় মাটির প্রায় ১৫ থেকে ২০ ফিট মাটির নিচে কোনো একটা হাড়ির পাত্রে ওই কাপড়টা ওইখানে লুকিয়ে রাখছেন, যেটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। তো তখন তারপর থেকে আমি কিছুটা স্বাভাবিক সুস্থ হওয়া শুরু করলাম চাচার ওই নির্দেশ পরে। আমি বিভিন্ন জায়গায় আরও গিয়েছিলাম মেডিসিনের জন্য। আর এখন রাসেল ভাই যেটা হয়, মোটামুটি আমি সুস্থ কিন্তু পরিপূর্ণ সুস্থ না। এখন যেটা আমার সাথে ঘটে সেটা হলো, এটা আমার যারা রুমমেট তারা আমাকে বর্ণনা করে যে অনেক সময় আমি হঠাৎ করে রাত্রে উঠে যাই। উঠে যেয়ে অনেক সময় আসনে বসে পড়ি। আসনে বসে পড়ে বিভিন্ন ধরনের কি জাতের কি জিনিস জাতীয় আমি পড়তে শুরু করি। এইভাবে মোটামুটি এখন আমার দিন কাটছে। দিন কাটাতে এখন মোটামুটি খুব সুস্থ না, এখনো অসুস্থ আছে। আর মাঝে, মাঝে রাসেল ভাই এই জাতীয় সমস্যা দেখা দেয়, যেটা আমার ওয়াইফ আমাকে মাঝে বর্ণনা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি রাকিব আলম শাহিন বলছি।
আমি বর্তমানে ইউএসের লুইজিয়ানা স্টেটের লাফেয়াতে আছি। আমি একটা ব্যাংকে জব করতেছি। ভাই আমি ছোট থেকেই একটা জিনিস বিশ্বাস করতে চাইনি যে জিন-ভূত বলে কিছু নাই। আমি সবসময় বিশ্বাস করছি না কিছু একটা আছে। তো যাই হোক আমি যতদিন বাংলাদেশে ছিলাম আমি কোনোদিন কোনো কিছু এক্সপেরিয়েন্স করিনি। আর আমি বিশ্বাসও করিনি যে দেশের বাইরে আসার পরে হয়তো এরকম কিছু একটা আমার জীবনে ঘটে যাবে। তো যাই হোক, আমি আরেকটা কথা বলতে চাই যে আমি এই বিষয়গুলোকে খুবই ভয় পাই। আমি খুবই ভয় পাই এই বিষয়গুলোকে। আমি ছোট থেকে কখনো একা ঘরে থাকতে পারতাম না। এখনো পারি না। এনিওয়ে, আমি সময় নষ্ট না করে যে ঘটনায় চলে যাই। এই ঘটনা আমার সাথে হয় ২০১৩ তে। এটা স্টেটটা ছিল আরকানসাস স্টেট, আর আমি তখন আরকানসাস স্টেট ইউনিভার্সিটিতে ছিলাম। তো সেখানে কনভেনিয়েন্স স্টোর ছিল, আমি ওখানে পার্ট টাইম জব করতাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবেও ওখানে ছিলাম। তো আমার শিফট ছিল 10 to 6, 10 নাইট টু 10 মর্নিং। তো আমাদের সাথে একটা কো-ওয়ার্কার থাকতো। রাতের বেলা যেহেতু স্লো, তো রেগুলারলি এরকম একদিন আমি যাই। তো সে আমাকে, আমার যে কো-ওয়ার্কারটা থাকে সে আমাকে বলে যে এরকম আমি 12টা পর্যন্ত থাকবো, এরপরে থাকতে পারবো না, আজকে আমার একটা কাজ আছে, সে চলে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি হ্যান্ডেল করতে পারবো। কারণ 12টার পরে সাধারণত খুবই স্লো হয়ে যায়, সো একটা মানুষ হ্যান্ডেল করতে পারে। আমি ওরকম থাকলাম, 12টা হলো, সে চলে গেল। আমি আছি, আমি জাস্ট স্লো টাইম, স্লো মোশন অ্যান্ড দের ইজ নো বিজনেস। সো আমি বসে আছি। তো হঠাৎ আমি খেয়াল করলাম আমি যেখানে আমার দাঁড়ায় আছি, আমার সামনে 3টা মনিটর এবং বাইরে ভিতরে সবকিছু মিলায় প্রায় 35 to 40 সিসিটিভি ক্যামেরা। একটা ক্যামেরা আমার পার্কিং লটের দিকে আছে। তো আমি হঠাৎ দেখলাম যে একটা গাড়ি এসে পার্ক হলো, একটা ওল্ড মডেলের মাজদা। তো আমার কাছে লাগলো যে হয়তো কেউ বের হয়ে আসবে এরকম। তো আমি তাকায় আছি। কারণ আমি রাতের বেলা ক্যামেরার দিকে একটু বেশি আঁচ করি। কারণ আমার যেহেতু এটা ব্ল্যাক নেইবারহুড ছিল, তো আমার কাছে একটু ভয় লাগতো। আবার উপর থেকে ম্যানেজার বলছে যে রাতের বেলা একটু কেয়ারফুল থাকতে, কারণ এই স্টোরে আগে অনেকবার রবারি হইছে। তো আমি এরকম দেখতেছি যে কি ব্যাপার, গাড়িটা এসে পার্ক হলো, ৫ মিনিট হয়ে গেছে, ১০ মিনিট হয়ে গেল, কেউ নামছে না কেন? পরে আমি জাস্টিফাই করার জন্য আমি আমার যে স্টোরের মেইন গেট সেটা আনলক করলাম। আবার আমার ডেস্ক থেকেও আনলক করা যায়, ওখান থেকে আমি ইলেকট্রিক আনলক করলাম। করার পর আমি হেঁটে গেলাম। তো গাড়িটা যেখানে পার্ক হয়েছে সেটা হচ্ছে স্টোরের একেবারে অপোজিট কর্নারে লাস্টের দিকে, আর আমার গেটটা হচ্ছে ঠিক অপোজিট দিকে ফার্স্ট কর্নারে। তো ওখান থেকে গাড়িটা একটু দূরে, প্রায় আপনার কিছুক্ষণ হেঁটে যেতে হয়, ১০-১২ কদম এরকম হেঁটে যেতে হয়। তো আমি বাইরে গেট থেকে মাথা বাইর করে দেখলাম যে কি ব্যাপার, কেউ আসে নাকি। তখন আমি দেখলাম যে একটা কেউ বসে আছে গাড়ির ভিতরে। আমি মনে করলাম যে হয়তো বসে আছে, সে আসবে, কাস্টমার, রেগুলার কাস্টমার হতে পারে। এনিওয়ে আমি জাস্ট ব্যাক করে আসলাম, আমি লক করে দিয়েছি, কারণ আমি তখন ওখান থেকে লক করা যায়, আমি লক করে ভিতরে চলে আসছি। সময় পেয়ে যাচ্ছে, কেউ আসতেছে। তখন আমি আবার আবার বাইরে যাই, চিন্তা করলাম যে তাকে বলবো যে কি ব্যাপার, এখানে ওয়েট করতেছো কেন, এরকম সেরকম না, কিছু দরকার না থাকলে চলে যাও। আমি যখন প্রায় গাড়িটা থেকে অর্ধেক গেছি, তখন দেখি কেউ একজন গাড়ির ভিতরে বসে আছে। তার চেহারাটা আবছা দেখা যাচ্ছে, পুরোপুরি ভিজুয়াল ক্লিয়ার না। তো আমি তখন একটু আগাইলাম, যখন একটু কাছাকাছি দেখলাম, তখন পিছন থেকে যে লাইট আছে, লাইট থেকে দেখতে পাচ্ছি, লাইটের আলো দেখতে পাচ্ছি যে একটা কালো বর্ণের মানুষ। মানুষ বলবো না, মানুষের মতো, ধরনটা মানুষের মতো, কিন্তু সে পুরোটাই কালো। ইভেন তার পাশে কোন কালারের পোশাক পরে আছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আর দেখতে পাচ্ছি যে গ্লাসটা হাফ উঠানো এবং একটা মানুষ। তা আমি তাকে বললাম যে অলরাইট। সে উত্তর দেয় না, আমার দিকে তাকায় আছে। তো তাকায় থাকার পরে আমি আবার জিজ্ঞাসা করলাম, "কি হয়েছে? এখানে দরকার কি?" তো সে কোনো অ্যান্সার দেয় না, সে আমার দিকে তাকায় আছে। তো আরেকটু যখন আগায় গেলাম, গাড়ির প্রায় কাছাকাছি, তখন দেখি সে যতই আগায়, সে আমার দিকে বড়, বড় চোখ করে তাকায় এবং বুঝতে পারলাম তার চোখটা পুরাই লাল এবং সাদার কোনো ওখানে অংশই নাই। তো পুরাটাই লাল চোখ এবং যতই আমি আগাচ্ছি তার দিকে, সে আমার দিকে চোখ বড়, বড় করতেছে। তা আমি তখন আমি বুঝিনি যে কি হচ্ছে ব্যাপারটা। আমি মনে করলাম হয়তো এখানে অনেকে ব্ল্যাক নেইবারহুড আশেপাশে আছে, অনেকে ড্রাগস নিয়ে হয়তোবা এখানে দেখা যাচ্ছে আসে, মাতাল হয়ে পড়ে আছে। যার কারণে আমি ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে অফিসার আসলো। আমি ততক্ষণে ভিতরে চলে আসছি স্টোরের। অফিসার আসলো, এসে আমাকে বলতেছে যে হোয়াটস গোয়িং অন? আমি বললাম যে এরকম, এরকম, এই পার্ক করে প্রায় ১৫-২০ মিনিটের উপর দাঁড়ায় আছে। এখানে কি করতেছে আমি বুঝতে পারতেছি না। আমি সেফ ফিল করতেছি না, যার কারণে আমি ডাকছি। তো বলল ঠিক আছে, আমি চেক করতেছি। তো ও যখন গেছে, ও যায় দেখে যে ভিতরে কেউ নেই। এটা পুরা খালি। আমি ওনাকে এসে বলছি যে কেউ তো নেই গাড়ির ভিতরে। আমি বললাম যে আজব কথা, আমি তো দেখলাম গাড়ির ভিতরে একজন আছে। আমি খুব কাছে যায় দেখছি এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো সে একটু ড্রাঙ্ক ছিল বা ও অ্যাডিক্টেড ছিল। এনিওয়ে সে বলল যে না, গাড়ির ভিতরে কেউ নাই। আমি পুরা সব সামনে পিছনে পুরোটাই চেক করছি। চেক করে দেখছি কেউ নাই। তো সে এটা বলে, সে বলল ঠিক আছে, যদি আবার প্রয়োজন হয় কল দিও। এ কথা বলে চলে গেল।
পরে আমি আমার সিসিটিভির ক্যামেরাটা কি করলাম, আমি জুম করলাম ওখানে সিস্টেম ছিল, জুম করলাম। জুম করে আমি যখন দেখি যে সে উপরের দিকে ক্যামেরার দিকে তাকায় আছে। কারণ যেই ক্যামেরাটা একটা ক্যামেরা তার ঠিক গাড়ির যে উইন্ডশলটা ছিল সেদিকে তাক করে আছে। তো সে ওদিকে তাকায় আছে এবং আমি তাকে পুরা বুঝতে পারতেছি যে কেউ বসে আছে ভিতরে। তো আমি তখন একটু ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আমি কি করলাম যে আমি আবার ফোন দিছি পুলিশকে। তার কিন্তু যাওয়ার প্রায় ৫ থেকে ৬ মিনিট হইছে। তখন আরেকজন আসলো সাথে। ও আসলো, ও যেই পুলিশটা আগে আসছিল সেও আসলো এবং আরেকজন আসলো যেহেতু সেকেন্ড কল ছিল। তো দুজন এসে বলল যে আবার চেক করলো। আমি ভিতরে আছি কারণ আমি এবার ভয় পাইছি একটু। তো তারা এসে আমাকে রিপোর্ট করলো যে কি ব্যাপার? কেউ তো নেই ভিতরে, তুমি এরকম করে কি করতেছো? তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি। আমার ক্যামেরার ভিডিওটা রিপ্লাই করতেছি। রিপ্লাই করলে হয়তো আপনারা দেখতে পারবেন যে ভিতরে কেউ একজন আছে। আমি দেখছি এটা ক্যামেরা থেকে। তো ওরা বলল ঠিক আছে চল। তো আমি ওদেরকে পিছনে ম্যানেজার রুমে নিয়ে গেলাম। কারণ ম্যানেজার রুমটা হচ্ছে মেইন ক্যাশিয়ার এরিয়ার থেকে পিছনের দিকে ছিল। তো পিছনে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি ভিডিও রিপ্লাই করতে চাই, কিন্তু রিপ্লাই হয় না। কারণ আমার সিস্টেম বলতেছে, সিসিটিভির যে সিস্টেমটা ছিল ডিভিআর, সেটা বলতেছে যে মেমোরি লস। তো আমি ৩-৪ বার ট্রাই করলাম সেইম করার জন্য, কিন্তু প্লে হচ্ছে না। আমি এরপরে ওরাও ব্যাপারটাকে গুরুত্ব দিল না। ওরা মনে করতেছে যে আমি হয়তো লং আওয়ার কাজ করছি, যার কারণে হয়তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো ওরা এরকম আর কি সান্ত্বনার মধ্যে চলে গেল। যাওয়ার পরে আমি এরকম বন্ধ করে, খুবই ভয় পেয়েছি। তখন আমি বন্ধ করে আমি পিছনের দিকে ফিরে যখন আমি আসছি রেজিস্টারে, গাড়ি কিন্তু তখনও ছিল, যখন তারা পুলিশগুলো বের হয়ে গেছে। আমি পিছনে ফিরে আসছি, এসে যখন আমার জায়গায় আমি দাঁড়াইছি, দেখি গাড়িটা নেই। এই 20 সেকেন্ডসের মধ্যে গাড়িটা কোথায় গেল? পুরো গাড়িটাই গায়েব। এরপরে আমি প্রচুর পরিমাণে ভয় পাই। এরপরে আমি পিছনে চলে যাই। পিছনে চলে যাওয়ার পরে ম্যানেজার রুমে আমি লক করে দিয়ে চুপচাপ বসে থাকি। ঠিক 6 o'clock যখন হয়ে যায়, তখন আমার ফোনে দরজা লক পেয়ে আরেকটা ওয়ার্কার এসে আমাকে ফোন দেয় যে, "কি ব্যাপার? দরজা লক কেন স্টোরের?" আমি তখন তাকে পুরাটা খুলে বলি। তো এরপরে আমি যেটা শুনতে পাই যে, আমি যখন জয়েন করছি তার থেকে ১ বছর আগে পিছনে একটা নেইবারহুড ছিল, সেখানে একটা অ্যাপার্টমেন্টে একটা লোক পুড়ে মারা যায়। কিভাবে বাড়িতে আগুন লাগে কেউ জানে না, পুড়ে মারা যায়। তারপরে এরকম অনেক ঘটনা ঘটে। স্টোরের ভিতরে ঘটে না, সবসময় স্টোরের বাইরে ঘটে। বেশিরভাগ জিনিস ঘটত পার্কিং লটে, এবং যে ঘটনাটা আজকে ছিল সেটা পার্কিং লটের উপরেই ছিল। এবং আমি আজও পর্যন্ত ডিসকভার করতে পারিনি যে কিভাবে আমি দেখলাম, কিন্তু যে অফিসারগুলো আসছিল তারা কিছুই দেখেনি। তারা ভিতরে চেক করছে কেউ নাই, কিন্তু গাড়িটা লক ছিল। তারা বাহির থেকে চেক করছে, কাছে যেয়ে কেউ নাই। আর আমি যত কাছে যাই ততই দেখি কেউ না কেউ একজন বসে আছে ভিতরে। এনিওয়ে, এরপরে আর আমি ওখানে কোনো এক্সপেরিয়েন্স আমার হয়নি, কারণ আমি রাতে কাজ করা ছেড়ে দিয়েছিলাম। আমি সকাল থেকে কাজ করতাম তারপরে। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমার স্টোরিটা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা ছিল ২০০৭-এ ঘটে যাওয়া আমার লাইফে একটা এক্সপেরিয়েন্স। তখন আমি স্টুডেন্ট ছিলাম এখানে। খুব পার্সোনাল রিজনে আমি আমার নামটা বলছি না। আমি ইউনিভার্সিটিকে আমরা ৫ ফ্রেন্ড মিলে আমরা নিউ গোড়াতে যাই। সে ভোডিক্স ছিল। আমরা সারা গড়ে গিয়েছি আসলে। তো দিনের বেলা আমরা একটা ইয়ুথ হস্টেল নামে একটা লজ আছে বেসিক্যালি, যেখানে আমরা একটা ফ্ল্যাট ভাড়া করি। সেটা ছিল ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন। সব স্টুডেন্ট চলে যায়, তখন এগুলো রেন্ট আউট করে। আমরা একটা ফ্ল্যাট নিলাম। তারপর এখানে ৫ টা বেডরুম ছিল, একটা কিচেন, কাপল অফ টয়লেটস। আমরা যেয়ে ওখানে খাওয়া-দাওয়া করে ঘুম দেই। ঘুম দেওয়ার পরে বিকেলে উঠি। বিকেলে উঠে আমরা ভাবলাম যে, আচ্ছা এখানে কিচেন-টিচেন আছে, তো আমরা বাইরে না খেয়ে আমরা নিজেরাই রান্না করি। তো আমরা রান্না করছি। রান্না করার আগে আমরা ঘুম থেকে উঠে বাইরে যাই, আমরা ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করে চলে আসছি, তখন আমরা রান্না শুরু করছি। যখন রান্না করতেছি, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, আমি বলি এখানে আমার ফ্রেন্ডগুলা ছিল হায়দার, ফয়সাল, আমি, মামুন। তো এনিওয়ে, হঠাৎ করে হায়দার আমাকে বলে যে, আমাদের কিচেনের ডোরটা ছিল এমন যেখানে সামনে একটা গ্লাস দেওয়া, যে ওই থেকে সবকিছু দেখা যায়। সাইডে আছে কিছু। এটা একটা করিডোরের একপাশে ছিল কিচেন, আর অন্য সাইডে ছিল মাস্টার রুম। বেসিক্যালি অ্যান ইচ। তো আমাকে হঠাৎ করে বলে যে, "দোস্ত দেখ এখানে একটা মেয়ে গেল এদিক দিয়ে।" তো আমি ভাবলাম, কি বলে? আমি তো মেইন ডোর আমি নিজে লক করছি ঢুকার সময়। তো মেয়ে আসলো কোত্থেকে? ভাবলাম যে আসলে অন্য কোনো ফ্ল্যাট থেকে অন্য কোনো ডোর দিয়ে আসলো কিনা, বিকজ ওখানে ২ টা এন্ট্রেন্স ছিল। তারপর আমরা সবাই মিলে পুরা ফ্ল্যাট এই মাথা থেকে ওই মাথা চেক করছি। কোনো কিছুই পাই না। একটা ফ্রেন্ড যদি একটা কথা বলে অনেকের মধ্যে, "দিলাম আমি তোরে, খাইছি আমি তোরে। তুই পাগল হয়ে গেছিস।" এগুলো বলছি। বলার পরে আমরা রান্না করছি, খাইছি। দ্যাট ওয়াজ অ্যাবসোলিউটলি ফাইন। তারপর অবভিয়াসলি আমরা টায়ার্ড ছিলাম। তখন রাতে 12:30 পরে বাজে আরকি। তো আমরা টায়ার্ড ছিলাম, যার রুমে গিয়ে আমরা শুয়ে পড়লাম। তো আমাদের একটা ফ্রেন্ড আছে, সে তার বাংলাদেশী গার্লফ্রেন্ড ছিল তখন। সে বাংলাদেশী গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল ফোনে। ফোনে কথা বলার সময় একটা ছায়া দেখতে পেল একটা মেয়ের রুমের বাইরে। আমাদের সবার রুমের ডোর ওপেন ছিল।
দেখতে পেয়ে সে কিছু না বলে একটু পরে বলল যে ভাবছে হয়তোবা হায়দার। আসলে এরকম ফাইজলামো করে পাশে দাঁড়ায় কথা শুনে। "হায়দার এস, ফাইজলামো করতেছিলিস? যা, ঘুমা।" এই কথাটা যখন বলল, ছায়াটা তার রুমে ঢুকে গেল। হাঁটতে, হাঁটতে ছায়াটা তার রুমে ঢুকল। ঢুকার সাথে দরজাটা স্ল্যাম করে জোরে লাগাইল। অবভিয়াসলি ফয়সাল মনে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে সে চিল্লানো দিছে জোরে বলে, "এই হায়দার উঠ।" উঠার পরে ছায়াটা আবার রুম থেকে বের হইল। দোরটা খুলেই বের হইল। খুলে আবার স্ল্যাম করল দরজাটা। স্ল্যাম করে ফয়সাল আবার পিছনে, পিছনে গেল। মানে দোরটা খুলে আবার। খুলে দেখে যে ওই ছায়াটা আমার রুমে ঢুকছে। আমি যে রুমে ঘুমিয়েছিলাম। স্বাভাবিক চিল্লাপাল্লা শুনে আমি চোখটা একটু খুলি, ঘুম থেকে হাও ঘুমটা ভাঙে। ভাঙার পরে দেখে আমি ফিল করলাম যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে টেবিলের পাশে। আমি তখন কোনো রকম কিছুই ফিল করি নাই, ফ্রেন্ডস হয়তোবা দাঁড়ায় আছে। তা আমি ভালো করে যখন চোখটা খুলে দেখি, দেখলাম একটা শ্যাডো, সে আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। আমার রুম থেকে বের হয়ে আমিও পেছনে, পেছনে যাই। পেছনে যাওয়ার পরে আমার রুমটা যখন খুলে আমি বের হই, আবার বাম পাশে ফয়সাল দাঁড়ায় আছে। আমাদের চিল্লাপাল্লা আসলে ডান পাশ থেকে হায়দা বের হইছে, তারপর রুম থেকে মামুন বের হইছে। ছায়াটা এমন একটা জায়গায় ছিল, সেটা আপনার এক সাইডে ওয়াল, করিডোরের ওয়াল, আর অন্য সাইডে আমরা। মানে সব দিক দিয়ে সারাউন্ড করে রাখছি আরকি ওরে। সে কোথাও যেতে পারতেছিল না। ছায়াটা ওই ওয়ালটার মধ্যে, যে ওয়ালটা ছিল ওখানে, যেখানে ছায়াটা ছিল পাশে একটা ফায়ার আর্মের সুইচ ছিল। ফায়ার আর্মের রেড বিগ স্কোয়ার সুইচ। তো আমরা শুধু দেখলাম ওই ছায়াটার হাতটা আস্তে করে শুধু ফায়ারের সুইচটার উপর গেল। সুইচটা ভেঙে গুঁড়া হয়ে মাটিতে পড়ে গেল। ভেরি হার্ড সুইচ, ফায়ার সুইচ। এটা এত ইজিলি ভাঙা যায় না বেসিক্যালি। হাতুড়ি দিয়ে আঘাত করলেও ভাঙবে, বাট এত গুঁড়া, গুঁড়া হবে না। সো এনিওয়েজ গুঁড়া, গুঁড়া হইল। ফায়ার চলা শুরু হইল, আওয়াজ করা শুরু করল। দেন এমার্জেন্সি লাইট জ্বলল। সব মানে ওই যে সোডিয়াম কালার লাইট। তো অন্য সব লাইট বন্ধ হয়ে গেল, শুধু এমার্জেন্সি লাইট জ্বলতেছে। তা আমরা এমার্জেন্সি লাইট ফলো করে আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম। বিল্ডিং তো গেলাম, তখন ফায়ার ব্রিগেডের লোক আসলো। এসে চেক করলো, পুরা বিল্ডিং চেক করলো, চলে যাচ্ছিল। লোকটাকে জিজ্ঞেস করলাম যে আসলে আমাকে সাজেস্ট করলো যে, "তোমরা থাকো তো? আর সো ইফ ইউ গাইজ যদি একসাথে তোমরা আজকে যদি রাতে থাকো, মেক সিউর তোমরা একসাথে থাকো।" তা আমরা আজকে রাতে শুনলাম না, আমরা রুমে ওইদিন অনেক ভয় পাইছিলাম আমরা সবাই দেখে। তো আমরা আবার একসাথে একই রুমে সারারাত কাটায় দিছি। তো তখন ঘুম তো আর হয় নাই। তখন তো একসাথে গল্প করে সারারাত কাটায় দিছি। তো সকালবেলা একটু ঘুমাইছি ১ ঘন্টা। ঘুমানোর পর আমি উঠে আস্তার সময় উঠে আমি নিচে গেলাম। তখনও কনসিয়েন্স ছিল যে কেয়ারটেকার থাকে বাড়ি মানে ওই বিল্ডিংয়ে। থেকে বসেছিল কালকে রাতে একটা ঘটনা, আমি তাকে জিজ্ঞেস করলাম। লাস্ট আবার তখন সে আমাকে বললেন যে করা শুরু করল যে এখানে একটা মেয়ে হয়েছিল। বাট এই সবগুলা ধরা হইছে। তারপর থেকে রাতের বাজে বিভিন্ন আওয়াজ শোনা যায় ওই সেম ফ্লোর দিতেই। সো আনফরচুনেটলি আমরা যেটাতে ছিলাম ওটা ছিল সেম ফ্লোর। এই কথা শোনার পর আমি তো আর বেসিক্যালি গায়ের রক্ত পানি হয়ে গেছিল আমার। আমি এত ভয় পাইছিলাম। আমি ওখানে আমরা আর থাকি না। আমি এসে বলছি সবাইকে, "চল দোস্ত সবাই আমরা প্যাক করি।" সব তখন আমরা আসলে মোটামুটি তাড়াহুড়া করে আমরা চলে আসি। এরপরে আমি আর যাই না। এমনিতে একটা বদনাম আছে। যেটা হচ্ছে নিউক্যাসল হচ্ছে প্রান্টি সিটি প্লাস এটা হচ্ছে অনেক স্কেরি একটা সিটি। এখানে আগে অনেক প্রবলেম হইতো। মানে গোস্টের অনেক কিছু প্রবলেম হইতো। সেইজন্য এঞ্জেল অফ নর্থ বানাইছে ঢোকার সামনেই রাস্তার পাশে। 300 টনস অফ রোস্টেড মেটাল দিয়ে, আয়রন দিয়ে এটা বানানো হইছে। আগেরটা মনে করো দেখলেই নাকি স্পিকার আপনারা বুঝতে পারতেছেন বাই দ্য সাউন্ড অফ মাই ভয়েস, আমি এত ভয় পেয়ে গেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। রাসেল ভাই, আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি, মোস্ট রিসেন্ট ঘটনা আমার লাইফে, এই ইয়ারেই। বাংলা নববর্ষের দিন আমি আমার ব্যাপারে কিছু বলি। আমি এখানে গত ১০ বছরের উপরে হবে আমি আছি। অনেক কিছু এক্সপেরিয়েন্স করছি। আসলে এটা এই ঘটনাটা ছিল লাস্ট এক্সপেরিয়েন্স আমার কয়েক মাস আগেই। ঘটনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি ম্যানচেস্টারে যাওয়ার কথা ছিল সেদিন রাতে। আমি গিয়েছিও। তো আমরা যেদিন পার্টি করি, বাঙালি আমাদের নববর্ষের, পার্টি করছি যে কাপু বাসায়। তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মিলে আমরা পার্টিটা করছি। তো পার্টি করে সেদিন রাত ১১টার সময় আমি বের হইছি আমার ব্র্যান্ড নিউ কার নিয়ে, A63। আমি বলতেছি এই ডাইটা হচ্ছে আপনার মোস্ট টেকনোলজি। আমি আমার গাড়ি নিয়ে যাওয়ার আমার বাসা থেকে প্রথমে F16 মোটরে নিতে হয়, তারপর M26। তা আমি বের হয়ে যখন দিয়ে যাচ্ছি বাসা থেকে, তারপর আমি যেয়ে যখন এক্সিট নিব, তখন দেখি যে এক্সিট বন্ধ। ওখানে ড্রাইভার ট্রাফিক দিয়ে আমাকে ফলো করতে বলতেছে। তা আমি তাই করলাম। আমাদের মেসেজ ন্যাভিগেশন এটা বলে নাই। এটা সাধারণত হয় না। যাই হোক, আমি ধরে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমাকে ডাইভার্ট করলো F01 এ, আমাদের লংগেস্ট মোটরওয়ে ইন ইউকে, যেটা লন্ডন থেকে লিড হয়ে শেফিল্ড হয়ে ডাইরেক্ট যায় গ্লাসগো, স্কটল্যান্ড। নট গ্লাসগো অ্যান্ড স্কটল্যান্ড। যাই হোক,
আমি ফলো করতেছি F01 হচ্ছে 2 লেনের রাস্তা, ওল্ড অ্যান্ড স্লো। যাই, ওখানে রাতের বেলা ইউজুয়ালি এখানে লরি থাকার কথা ছিল, বাট মানে আনফরচুনেটলি এখানে কোনো গাড়ি ছিল না। ফর অ্যাবাউট 20 মিনিটস আমি ড্রাইভ করছি। স্পিড 70 মাইলস পার আওয়ার, কন্ট্রোল, প্রপার, রিল্যাক্স। তারপর আমি যেতে, যেতে সহকারণে আমি অনেক খাওয়া-দাওয়া করছিলাম ওই পার্টিতে। তাই আমি পানিও খাইছি অনেক বেশি, সো আই হ্যাভ টু পি। তো ওখানে কোনো সার্ভিস ছিল না। তা আমি হার্ড শোল্ডার স্টপ করি ১ম এ অনেক দূর যাওয়ার পরে। হার্ড শোল্ডার স্টপ করে দেখলাম কোনো গাড়ি ছিল না আসলে রাস্তায়। তো একটা ওভারলিং ব্রিজের নিচে আমি গাড়িটা থামাই আমার। থামানোর পরে আমি আমার বিজনেস করি। বিজনেস করে আসার পরে তো যখন আমি ইগনিশনে আমার কিটা দিলাম, কিটা দেওয়ার পরে যখন স্টার্ট বাটন চাপ দিছি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না ফর সাম রিজন। আমি ট্রাইড অ্যাগেন, তারপর স্টার্ট হচ্ছিল না। দেন আমি আমার চোখ আসলো ড্যাশবোর্ডে। ওখানে রেড কালার দিয়ে লেখা আউটসাইড টেম্পারেচার 21, ইনসাইড টেম্পারেচার -7। উইয়ার্ড একটা টাইম ছিল তখন। বাইরে রাতের বেলা 21 ইজ নট ব্যাড, বাট ভেতরে গাড়ির ভেতরে -7, ইট ওয়াজ রিয়েলি স্ট্রেঞ্জ। যাই হোক, তারপরে আমি আবার ট্রাই করি ইঞ্জিনটা স্টার্ট করে। আবার স্টার্ট বাটনে প্রেস করার পরে লেখা আসলো ইঞ্জিন স্টপড। তা আমি হেল্পের জন্য ফোনটা উঠাই, দেখি যে ফোনের কোনো বার্ন নাই, কোনো সার্ভিস নাই। অ্যান্ড ইটস ফানি যে ইংল্যান্ডের মতো জায়গায় কোথাও নেটওয়ার্ক নাই। বাংলাদেশেও নেটওয়ার্ক বলে সার্ভিস, কোথাও নেটওয়ার্ক নাই। তা আমি ওখানে বসেছিলাম, কতক্ষণ বসে থেকে আবার স্টার্ট দেওয়ার ট্রাই করছি। স্টার্ট হলোই না। তারপর স্মোকারের জন্য স্ট্রেসফুল হলে যা হয় আর কি, লেভেল হাই হয়ে যায়। আমি একটা সিগারেট ধরাই। যখন আমি সিগারেট ধরার জন্য সিগারেট লাইটারটা অন করলাম, সিগারেটটা ধরালাম, স্ট্রেট ওয়ে দেখি আমার ড্যাশবোর্ডে বলতেছে ইনসাইড টেম্পারেচার -21 ডিগ্রিজ। তা আমি কি হলো বুঝতে পারতেছিলাম না। আশেপাশে কোনো গাড়িও যাচ্ছিল না যে আমি হেল্পের জন্য ট্রাই করব। আর তুমি হেল্প কেউ করবেও না ওখানে। সো এখানে অ্যাবাউট 20 মিনিটস আমি এখানে দাঁড়াইছিলাম সেম স্পটেই। তা আমি আবার ইঞ্জিন স্টার্ট করলাম। আমি দেখছি -21 ডিগ্রিজ। আমি ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে তখন আমি যখন গাড়িটা টানা শুরু করলাম, স্পিড 70, নো প্রবলেম। আমি তখন একটা সামনে যে আরও 20 মিনিটস ড্রাইভ করার পর আমি একটা সার্ভিস পেলাম। সার্ভিসে গিয়ে ভাবলাম যে আচ্ছা আমি হয়তোবা টায়ার্ড ছিলাম সেজন্য হ্যালোসিনেস্ট হয়েছে, অথবা গাড়ির কোনো প্রবলেম। দেয়ার ইজ এ কস্টা কফি। কফিটা নিয়ে যখন আমি আমার কারে ব্যাক করলাম আবার, তখন একটা মেসেজ আমার ড্যাশবোর্ডে আসলো, যেটা ছিল ওয়েলকাম টু ইংল্যান্ড। এই মেসেজটা ড্যাশবোর্ডে তখনই আসে যখন আপনার গাড়ি ইংল্যান্ড থেকে বাইরে যায়, মানে ইউরোপের যে কোনো দেশে যাক অথবা ইউরোপ থেকে গাড়িটা বাইরে যায়। সো আমি শক ছিলাম। তো কিছু বলি নাই, মানে আমি কিছু চিন্তা করতে পারিনি আর তখন। আমি আমার ইনফরমেশন বাটনে চাপ দেওয়ার পরে দেখি যেখানে লেখা 24 মিনিটস তুমি ইংল্যান্ডে আসছো অ্যান্ড ট্র্যাকিং ডিভাইস অন বলতেছে। বাট আমার গাড়ি তখন বলতেছে যে আমি 24 মিনিট আগে ইংল্যান্ডে আসছি। অ্যান্ড কারণ আমি ভাবছি এটা অবভিয়াসলি একটা সাইবার সফটওয়্যার গ্লিচ। আমি যাই 5 মাইলস এক্সট্রা ড্রাইভ করে ম্যানচেস্টার যাই। ম্যানচেস্টার থেকে দেন আমি আমার ফ্রেন্ডে পিক আপ করি। দেন নো প্রবলেম, আমি বাসায় চলে আসি। পরের দিন রাতে বাসায় চলে আসি আমি। দেন মার্সিডিজকে ফোন দেই। ফোন দেওয়ার পরে মার্সিডিজ আমাকে বলে কি ওকে উইল চেক ইট আউট। অ্যান্ড তারা যতটুকু আমাকে ইমেল করলো, ইমেলে বলা আছে যে ওরা ওই 24 মিনিটস এর ট্র্যাকিংটা খুঁজে পায় নাই। সো আমি আবার ফোন করি। 5 মিনিট পরে তখন লোকটা আমাকে পাশ থেকে বলে এখানে হইতে পারে যে গভর্নমেন্ট স্যাটেলাইটকে যে কোনো প্রবলেম অথবা সফটওয়্যার কোনো গ্লিচ ছিল। সো ওরা কখনো গ্লিচটা খুঁজে পায় নাই। সো আমি তো বলছি আচ্ছা ইফ ইউ কান্ট ফাইন্ড আউট নো ওয়ারিজ, ওকে। তো আমি যখন এই ঘটনাটা রাসেল ভাইকে তখনও আমার কাছে সেই লেটারটা আসে নাই। অনেকদিন পরে আমি এই উইকে সেই লেটারটা পেয়েছি। লেটারের মধ্যে লেখা আছে যে ইট ওয়াজ আ সফটওয়্যার গ্লিচ অ্যান্ড গভর্নমেন্ট স্যাটেলাইট ইউজ করে নাই যে ওদের ট্র্যাকিং ডিভাইস হবে। সো আই ডোন্ট নো কি হয়েছে, কি হইতে যাচ্ছিল সেদিন, বাট আই ওয়াজ রিয়েলি প্রিটি স্কেয়ার্ড অ্যান্ড এটা ছিল আমার এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার লিসেনার, এই এপিসোডটি আপনাদের মাঝে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। ভূতমের যত ভয়ানক ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনা আপনারা সবথেকে ভয়ানক ঘটনাগুলো এই চ্যানেলের মধ্যে শুনতে পারবেন। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো সাথেই আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি গল্পে। আশা করব আজকের গল্পটি সম্পূর্ণ জামার সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের গল্পটির নাম দেওয়া হয়েছে পুরনো জমিদার বাড়ির গোপন ঘর। শহরের কোলাহল থেকে দূরে একটি বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল।
শতবর্ষী বাড়িটি এখন শুধু ঝোপ আর লতা গাছে ঢাকা। স্থানীয়রা বলতো বাড়ির ভিতরে নাকি জমিদার পরিবারের এক বধূর অভিশাপ লুকিয়ে আছে, যাকে বিনা দোষে হত্যা করা হয়েছিল। কোনো কারণ ছাড়াই হত্যার কারণেই আসলে সেই আত্মাটা তৃপ্ত পায়নি, বা সেই আত্মাটি এখনও মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। তো এরকম একটা কাহিনী নিয়ে শুরু আমাদের গল্প। আশা করব যে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা ভিডিওটি প্লে করেছেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের গল্পের মূল নায়ক অমিত এবং তার দুই বন্ধু অদিত্য ও সুমিত, তারা ছিল একজন খুবই সাহসী অ্যাডভেঞ্চার প্রেমিক। তারা বাজি ধরেছিল যে তারা এক রাতের জন্য ওই জমিদার বাড়িতে থাকবে, এবং তারা প্রমাণস্বরূপ তাদের নিজেদের কাছে টর্চ লাইট, ভিডিও করার জন্য ক্যামেরা, তারপর ভয়েস রেকর্ডের জন্য ভয়েস রেকর্ডার এবং আরও শুকনো কিছু খাবার সদাই নিয়ে চলে গেল সেই জমিদার বাড়িতে। জমিদার বাড়ি প্রবেশ করলেই তারা দেখতে পারে যে চারদিকে মাকড়সার জাল বিস্তার, খসা পড়া দেওয়াল আর অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ। রাত যখন গভীর হল, তারা একটি পুরনো লাইব্রেরির ঘরের ভিতরে আশ্রয় নিল। সেখানে প্রচুর ধুলো পড়া বই আর আসবাবপত্র ছিল। মাত্র সুমিত একটি মোমবাতি জ্বালিয়ে দেওয়ালে লাগানোর একটি বিশাল কাঠের সোফে লক্ষ্য করল শেলফটা বাকি সব আসবাবের থেকে বেশ খানিকটা অদ্ভুত রকমের ছিল। তারা লাইট জ্বালিয়ে বিষয়ে আসবাবপত্রগুলোর ছবি তুলতেছে, আবার খোঁজার চেষ্টা করতেছে যে আসলে এখানে সত্যি কিছু আছে নাকি মানুষের সবকিছুই গুজব। যাই হোক, সুমিত কৌতূহলী হয়ে ওই যে শেলফটি সে মোমবাতি রাখেছিল টানতেই সেটা সশব্দে নিজের দিকে সরে গেল। সেটাকে কোনোভাবেই টেনে অন্যখানে নিয়ে যাচ্ছে না, একটা চুম্বকের মতো কাজ করতেছে আর কি। তারপর তারা তিনজনে মিলেই আর কি সেটাকে উন্মুক্ত করল, এবং এটা উন্মুক্ত করার পর অন্ধকার গোপন একটি ঘরের দরজা খুলে গেল। এবার তিন বন্ধুর মধ্যে উত্তেজনা আরও বেশি বেড়ে গেল। তারা টর্চের আলো ফেলে দেখল ঘরটি খুবই ছোট। ঘরের মাঝখানে একটা প্রাচীন শ্বেত পাথরের টেবিল, আর উপরে একটা হলদে হয়ে যাওয়া ছোট্ট ডায়েরি এবং একটি মরা গোলাপ রাখা আছে। অমিত ডায়েরিটি তুলে নিল, ধুলো ঝেড়ে সে পড়তে শুরু করল। ডায়েরিটি ছিল জমিদার বাড়ির সেই অভিশপ্ত বধূটির। পাতার শেষ পাতায় কাপা হাতে লেখা ছিল, তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমার কোনো দোষ নেই। আমি এই ঘরে মরে গেলেও আমার আত্মা মুক্তি পাবে না, যতক্ষণ না কেউ আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে। আমার প্রিয়তমের দেওয়া এই গোলাপটি যেন আলো দেখে, বাহিরে আলো, এই ঘরের দরজা বদ্ধ, কেউ যেন আর না আসে। ডায়েরিটি পড়া শেষ হতেই হঠাৎ করে লাইব্রেরির রুমের মূল দরজাটা সশব্দে বদ্ধ হয়ে গেল। বাহির থেকে তালা দেওয়ার মতো আওয়াজ এলো। তারা তিনজনেই আতঙ্কিত হয়ে গেল। কে ওখানে? অমিত চিৎকার করে উঠল। তাদের প্রশ্নে কোনো উত্তর এলো না, তবে লাইব্রেরির ঘরের ভিতরে কারো পায়ের নুপুরের ঝুমঝুম শব্দ শোনা যেতে শুরু করল। শব্দদিন যেন খুব কাছে থেকে আসছে, কিন্তু তারা কেউ কিছুই দেখতে পাচ্ছে না। অদিত্য চিৎকার করে বলল, তাড়াতাড়ি গোপন ঘর থেকে বেরিয়ে আয়, মনে হচ্ছে আত্মাটা আমাদের এখানে দেখতে চায় না। কিন্তু তারা দেখল যে কাঠের সেলফটি সরিয়ে তারা প্রবেশ করেছিল সেটি নিজের থেকেই আবার আগের জায়গায় ফিরে এসেছে। সেলফটি ধীরে ধীরে নড়ছে আর গোপন ঘরের প্রবেশদ্বারটি বদ্ধ করে দিচ্ছে। তখন সুমিতের মাথায় ডায়েরির শেষ লাইনটি মনে পড়ল, যে এই ঘরের দরজা বদ্ধ, কেউ যেন আর না আসে। তারা কোনো মতে শেষ মুহূর্তে গোপন ঘর থেকে বেরোতে সক্ষম হল, কিন্তু নুপুরের শব্দটি তখন তাদের একেবারে কানের কাছে। ঠান্ডা একটা বাতাসের ঝাপটা তাদের ছুঁয়ে গেল, আর তাদের মনে হল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের দিকে হাত বাড়াচ্ছে। তারা তিনজন কোনো মতেই জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেল। পরদিন সকালে স্থানীয়রা তাদের বাড়ির বাহিরে অচেতন অবস্থায় খুঁজে পেল, কিন্তু সেই রাতের অজ্ঞাত অভিজ্ঞতার পর থেকে অমিত আর তার বন্ধুরা কখনোই কোনো বাজি বা এজ ভেঞ্চার কোনো কাজেই তারা যায়নি, কারণ তারা সেই রাতে যে অভিজ্ঞতাটা নিয়েছিল তাদের সারা জীবন সেটা মনে ছিল। কিন্তু সেই জমিদার বাড়িটার শেষ বিহিত করার জন্য তারা তাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে কেউ সাহায্য না করায় তারা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। যাই হোক দর্শক, আমাদের আজকের গল্পটি ছিল এতটুকুই। আশা করছি গল্পটি আপনার কাছে ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, শেষ করছি আজকের এপিসোড। আবারও নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।